ওকে, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা আজকে পড়ব ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। স্ল্যাবের প্ল্যানটা কিরকম দেখতে সেটা সম্বন্ধে একটু আসি আমি। প্ল্যান হচ্ছে এটা হচ্ছে তোমাদের স্ল্যাবের প্ল্যানটা। স্যার আমি এখনো দেখতে পাচ্ছি না স্লাইডটা। অন্যরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে তোমার এই প্রবলেম আর কি, তোমার স্ক্রিন দেখো কোন জায়গায় ঝামেলা করতেছে। আর একটা জিনিস, অলওয়েজ কোনো মাইক্রোফোন বলো বা যা নষ্ট থাকবে সবকিছু ঠিক করে ক্লাসে বসবা। আমাদের অনেকের সময় অনেক দেখা যায় মাইক্রোফোন নষ্ট, তারপরে দেখা যায় কোনো কথা বলতে কমেন্টে লিখো, কমেন্টে তো সবসময় খেয়াল করা যায় না, অতএব সবকিছু ঠিকঠাক করাই নিবা যত তাড়াতাড়ি সম্ভব। এসবের কারণে দেখা যায় ডিউ টাইমে ক্লাস তো শুরুই হয় না, ক্লাস শেষ হইতে হইতে যা পড়ানো তা পড়ানোই যায় না। আলটিমেটলি কিন্তু তোমরাই পিছাই যাচ্ছ, কিন্তু পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনে এসব জিনিস চিন্তা করা হয় না, যার কারণে কোয়েশ্চেন যথারীতি যেরকম হওয়ার সেরকমই হয়, যার কারণে তোমাদের পরীক্ষা খারাপ হয়ে যায়। মানে তোমাদের আর একটু সিরিয়াসনেস বাড়াইতে হবে আর কি, আমার যা মনে হচ্ছে। তোমাদের ইচ্ছা, তোমরা বাড়াবা কি বাড়াবা না, তোমাদের লাইফ, তোমরা তোমাদের ঠকাবা আর কি, করার নেই। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? এন্ডটা আসছে এখন? না স্যার, আমি কি স্যার লিভ নিয়ে আবার করব? দেখো, আমারটা আসতেছে না। দেখো করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, যারা দেখতেছো তাদের কথাই বলি। দেখতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সেটা সম্বন্ধে বলি, আস্তে ধীরে আসি আমি। এখানে W1 দ্বারা কি বুঝাইছে বলো দেখি? উইন্ডো। 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 আর এখানেও W1 দিয়ে উইন্ডো। তারপরে এখানে W1 দিয়ে উইন্ডো, এটাও W1 দিয়ে উইন্ডো, আর এটা D1 দিয়ে ডোর। ডোর। ডোর স্যার। আর এখানে এটা কি দেখাইছে? এটা ডটেড লাইন কেন? বিম স্যার, বিম। বিম তো লেখা আছে, বাট ডটেড লাইন কেন বা ড্যাশ লাইন কেন? স্যার এখানে কোনো ওয়াল নাই তাই। ওয়াল না থাকলে ডটেড লাইন হয়? বিমটা ডটেড লাইন দিয়ে আঁকছে কেন? সলিড লাইন দিয়ে আঁকলে সমস্যা কি ছিল? স্যার এটা মানে উপর থেকে দেখা যাচ্ছিল না, তাই ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে যে এখানে একটা বিম বা কিছু আছে। স্যার এটা মানে এটা একটু ভিতরে স্যার, এর জন্য স্যার। বিমটা উপরের দিকে থেকে দেখা না যাওয়ার কারণটা কি এক্সপ্লেইন করতে পারবা? তুমি যেটা বললা ঠিক আছে, কিন্তু একটু এক্সপ্লেনেশন চাচ্ছি আর কি আমি, মানে কিভাবে দেখা যাচ্ছে না বললা। তোমরা কি বুঝে বলতেছো কিনা এটা জানার জন্য জিজ্ঞেস করতেছি। সেকশনটা মাঝখান থেকে নিছে, বিমের নিচ থেকে। সেকশন নেওয়া হয়েছে জানলার মাঝখানে, মানে জানলার মাঝখানে নেওয়া হয়, যেহেতু জানলার মাঝখানে নেওয়া হয়েছে, বিমটা তো কাটা চলে গেছে, উপরের যে অংশটা ফেলে দেওয়া হয়েছে তারপরে প্ল্যান দেখা হয়েছে সেটাতে পড়ছে, তো সেজন্যই এটা ডটেড লাইন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু কোনো কলাম নাই, তাহলে স্ট্রাকচারটা কোন ধরনের স্ট্রাকচার? স্যার মেসোনারি। মেসনরি স্ট্রাকচার বা লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার, একই কথা। আর হচ্ছে এখানে ডাইমেনশন গুলো কিভাবে দেয়া দেখো, স্টেয়ারের ডাইমেনশনটা কিন্তু মোটামুটি ঠিকভাবে দেয়া, স্টেয়ারের ডাইমেনশনটা কিন্তু মোটামুটি ঠিকভাবেই দেয়া, 5 ফিট, 7 ফিট, 7.5 ফিট, 3.5 ফিট, 7.5 ফিট, এই জিনিসগুলো দেয়া। বাট তোমাদের অন্য ডাইমেনশন গুলো এর মাধ্যমে দেয়া, দেখতেছো কিনা দেখো, ডান পাশে দেয়া আছে, খেয়াল করতেছো? জি স্যার। ডান পাশে এ দেয়া আছে, তারপরে এর নিচে আবার এ দেয়া আছে, A/2 দেয়া আছে, এইভাবে করে দেয়া আছে। আমার স্ক্রিন প্রচন্ড স্লো যাচ্ছে কেন বুঝতেছি না একটু। আচ্ছা স্যার, আচ্ছা, এখানে মাঝখানের ওয়ালটা স্যার কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল না? মাঝখানের ওয়ালটা এটা বিমটার জন্য, যে বিম দেখানোর জন্য ওটা দেখা যাচ্ছে না দেখাইছে আর কি, কন্টিনিউয়াসই কিন্তু বিমের জন্য দেখা যাচ্ছে না বোঝানো হয়েছে।
কিন্তু কন্টিনিউয়াস এই আসলে ওয়ালটা, বুঝতে পারছো? ওয়াল কিন্তু কন্টিনিউয়াস, ধরা হয়েছে বিমের কারণে দেখা যাচ্ছে না। এই দেখো এখানে এ অ্যালফাবেটের মাধ্যমে দিচ্ছে, এখানেও এ অ্যালফাবেটের মাধ্যমে দিচ্ছে, তারপরে এখানে a/2 অ্যালফাবেটের মাধ্যমে দিছে, তারপরে হচ্ছে এদিকে 2.25 এ দিছে। তাহলে এর ভ্যালুটা হচ্ছে স্টুডেন্ট আইডি বেসিসে ডিফার করবে। স্যার বলো। স্যার আমি 10:45 জয়েন করছি স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। এটার ব্যাপারে আমি প্রথমেই বলে রাখছি কি করতে হবে, অন্যদের কাছ থেকে শুনে নি। আচ্ছা স্যার। আচ্ছা, এবং সেই প্রসিডিওর সব সময় ফলো করবা, মানে এই 316 ক্লাসে, মানে কোনো কারণে অ্যাটেন্ডেন্স মিস করলে কি করতে হবে সেটা, মানে মানে প্রথম দিন আজকে যেটা বলে দিলাম সেটাই প্রতিদিন প্রতি ক্লাসে ফলো করবো আর কি। কোনো কারণে মিস করলে কি করতে হবে যেটা বলা হয়েছে। আচ্ছা, যেটা বলতেছি 2.25 এর মাধ্যমে দেওয়া হলো, তাহলে এই এর ভ্যালুটা কিন্তু স্টুডেন্ট আইডি বেসিসে ডিফার করবে, তাহলে সবারই প্ল্যানটা ডিফারেন্ট হয়ে যাবে। প্ল্যানটা দেখতে সেম হবে কিন্তু তোমাদের ভ্যালুটা ডিফারেন্ট হবে। ভ্যালু ডিফারেন্ট হওয়ার কারণে রিইনফোর্সমেন্ট ডিফারেন্ট আসবে, মানে সবকিছুই ওই ধরনের ডিফারেন্ট আসবে আর কি, ভ্যালুগত তো ডিফারেন্ট আসবেই। তাহলে এই প্ল্যানটা তোমরা, ফার্স্ট কথা হচ্ছে যে এই প্ল্যান্টের একটা ছবি নিবা, মানে তোমাদের হার্ড কপি হলে প্রিন্ট করে দিতে বলতাম। এই প্ল্যানটার ছবিটা নিবা, উপরের যে ডিজাইন ড্রয়িং যেটা লেখা আছে এবং নিচে যে আমার নাম লেখা আছে এই দুইটা ছাড়া, মানে ক্রপ করে নিবা আর কি। ফার্স্টেই তোমাদের ল্যাব রিপোর্টে থাকবে এই ফিগারটা, ঠিক আছে? এই ফিগারটা থাকবে, পরে এখানে লিখে দিবা তোমার স্টুডেন্ট আইডির জন্য এর ভ্যালুটা কত, এর ভ্যালু কত ফিট সেটা লিখে দিবা। লিখে দেওয়ার পরে সেই ভ্যালুটা বসাই দিয়ে এই ফিগারটা আবার রাখবা, মানে এর ভ্যালুটা এখানে বসাই দিলে 2.25 ইন্টু এর ভ্যালু কত আসে সেটা এখানে বসাই দিবা, এখানেও এটা বসাই দিবা, এখানে সেটা বসাই দিবা। মানে তাহলে এই ফিগারটা প্রথমে কয়বার যাচ্ছে ল্যাব রিপোর্টে? 2বার। 2বার যাবে। প্রথমবার হচ্ছে এ থাকবে অ্যালফাবেটটা সহ, পরের বার হচ্ছে তোমাদের যার যার স্টুডেন্ট আইডি হিসেবে ডাটাটা ভিন্ন হবে। ক্লিয়ার এতদূর? একটু আবার বলবেন বুঝে। আমি করার অনেকে বুঝছে, আমি আবারও বলতেছি মানে যখন আমি শুরু করব তখন বুঝতে পারবো, তবুও না বুঝলে বললো। এখানে 1 ওয়ে স্ল্যাব এবং 2 ওয়ে স্ল্যাবের কিছু ডেফিনেশন দেওয়া আছে, সেগুলো তোমাদের আগেই আলোচনা করা হয়েছে এই জিনিসগুলোই। আর হচ্ছে স্ল্যাব ডিজাইনের জন্য টোটাল 7টা স্টেপ আছে। 7টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে ডিটারমিনেশন অফ থিকনেস, পরের স্টেপটা হচ্ছে লোড ক্যালকুলেশন, পরেরটা মোমেন্ট ক্যালকুলেশন, তারপরেরটা ইফেক্টিভ ডেপথ চেক, তারপরে রেইনফোর্সমেন্ট এরিয়া ডিটারমিনেশন, তারপরে রেইনফোর্সমেন্ট স্পেসিং ডিটারমিনেশন, পরে হচ্ছে সেইগুলোর ডিটেইলিং আঁকা, মানে ছবি আঁকা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিটেইলিংটা, ডিটেইলিং এর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। অতএব ডিটেইলিংটা সবাই নিট এন্ড ক্লিন ভাবে এঁকে জমা দিবা। যদি ডিটেইলিং নিট এন্ড ক্লিন না থাকে তাহলে কিন্তু মার্ক কম পাবা, আমি বারবার করে বলতেছি এটা। ল্যাব রিপোর্টের মেইন কনসার্ন হচ্ছে ডিটেইলিং, তার মানে যে ক্যালকুলেশন বিশ্রী হইতে পারবে তা না, ডিটেইলিং খুব ভালো মতো দেখা হবে। ডিটেইলিং এ যদি একটা ভুল পাওয়া যায় 1 মার্ক চলে যাবে, ঠিক আছে? একটু আমার একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তাহলে বারবার করে বলতেছি ডিটেইলিংটা একটু ভালো মতো দেখবা।
ভালো মতো বুঝবা এবং ভালো মতো করবা, অ্যাকুরেটলি করবা। ডিটেলিং এ যদি 3টা ভুল হয় ল্যাব রিপোর্টে 3 মার্ক চলে যাবে। আমি একদম স্পেসিফিক ভাবে বলতেছি। ধরো মোমেন্ট এই ক্যালকুলেশনে যদি একটা ভুল হয় তাহলে হয়তো 0.5 মার্ক বা 0.25 মার্ক যাবে, কিন্তু যদি ডিটেইলিং এ ভুল হয় তাহলে 1 মার্ক করে যাবে প্রতিটা ভুলের জন্য। ডিটেইলিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বারবার করে বলার রিজন হচ্ছে এটা, ল্যাব রিপোর্টে তোমাদের কম মার্ক চলে আসার মেইন রিজন হবে এই ডিটেইলিংটা। ডিটেইলিং যারা ভালো মতো করবা তারা ভালো মার্ক পাবা, ইজিলি ভালো মার্ক পাবা। আমি প্রথম থেকেই বলতেছি যাতে প্রথম থেকেই তোমরা এটার উপর ইম্পর্টেন্স দিতে পারো। তাহলে স্টেপগুলো আমি আবার বলতেছি। স্টেপগুলো হচ্ছে, ফার্স্টে হচ্ছে ডিটারমিনেশন অফ থিকনেস, তারপরে হচ্ছে লোড ক্যালকুলেশন, তারপরে হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন, তারপরে ইফেক্টিভ ডেপথ চেক, তারপরে হচ্ছে রেইনফোর্সমেন্ট এরিয়া ডিটারমিনেশন, তারপরে রেইনফোর্সমেন্টের স্পেসিং ডিটারমিনেশন, তারপরে হচ্ছে ডিটেইলিং। এই 7টা স্টেপ মুখস্থ রাখবা, সিরিয়ালি করতে হবে এগুলো, ঠিক আছে? 7টা স্টেপ মনে রাখবা। এবার আসতেছে মেইন ড্রয়িংটা। এইবার এইটা হচ্ছে আমার জন্য ধরো ডাটা, আমি যে ডাটা ধরে তোমাদের করে দেখাবো, ঠিক আছে? তাহলে তোমাদের স্টুডেন্ট আইডি বেসিসে এগুলো সবগুলো ভেরি করবে, সব ডাটাই ভেরি করবে, কোনটা কোন জায়গায় ইউজ হবে সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত দেয়া, আমার ধরো আমি একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসেবে আমাকে এর ভ্যালু কত দেয়া? 12 ফিট। 12 ফিট দেয়া। তাহলে এখানে যদি এর ভ্যালু 12 বসাই তাহলে কত আসে? 2.25 এ। এর ভ্যালু যদি 12 বসাই তাহলে কত আসে? 27 27 ইউনিট কি? ফিট। 27 ফিট, সরি কেটে কেটে আসতেছে। 27 ফিট। আর এটা এর ভ্যালু কত? 12 ফিট। 12 ফিট। আর এখানে এর ভ্যালু 12 ফিট। 12 ফিট। আর a বাই 2 এর ভ্যালু 6 ফিট। 6 ফিট। এইবার দেখো এই সেম ড্রয়িং এ ফার্স্টে একবার এ সহ আঁকবা, একবার এ ছাড়া ভ্যালু দিয়ে আঁকবা। এবার ক্লিয়ার কিনা দেখো, যে ফার্স্টে বুঝো নাই বলছিলাম। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ফার্স্টে তো আপনি বললেন যে এটা প্রিন্ট দিব, ল্যাব রিপোর্টে প্রথমে প্রিন্টেরটা থাকবে, পরের যে ছবিটা দিব। আমি প্রিন্টের কথা বলি নাই, আমি বলছি হার্ড কপি জমা নিলে আমি বলতাম প্রিন্ট করে জমা দিতে, কিন্তু এখন তো তোমাদের হার্ড কপি চলতেছে না, সফট কপিতে জমা চলতেছে। জি স্যার। সফট কপিতে তোমরা ছবিটা ক্রপ করে দিতে পারো, প্রথমটা এ সহ যেটা, জি এই ছবিটাই ক্রপ করে দিলা, এত দূর পোরশন ক্রপ করে দিলা আর কি। এই বক্সটা যদি আমার একটু বাঁকা যাচ্ছে, এই বক্সটা এত দূর ক্রপ করে দিলাম, মানে মেইন ছবি এটা আর কি, উপরের গ্রিন কালারের গুলো যাতে না আসে গেল। এরপর হচ্ছে এই ছবিটা পাওয়ার পয়েন্টে বসাবা, এই ছবিটা পাওয়ার পয়েন্টে অথবা বসাইয়ে এখানে এটাকে হোয়াইট বক্স বসাইয়ে মানে মুছে ফেলে এখানে ডাইমেনশনটা বসাবো। এখানে বসাবো 27 ফিট, মানে তোমার যেটা আসে সেটা। আমি আমার ক্ষেত্রে বলতেছি আমি বসাবো 27 ফিট, এবং এটা হোয়াইট করে দিয়ে এটা মুছে দিয়ে এটার উপরেই লিখবো 27 ফিট। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। তারপরে সেই ছবিটা থাকবে সেকেন্ড ছবি। স্যার আমরা যদি হার্ড কপি বের করে রাখি, কারণ স্যার যদি পরে জমা দেওয়া হয় তখন তো লাগবে। হার্ড কপি জমা দিতে গেলে হার্ড কপিতে আরো ডিফিকাল্ট না, সফট কপিতে তোমার রেডি করতেই হচ্ছে 27 ফিট 27 ফিট এগুলো রেডি করতেই তো হচ্ছে। হার্ড কপিতে করলেও একই ধরনের, শুধু এইভাবেই ভালো। প্রথম পেজে থাকবে অ্যাডটা, পরেরটা থাকবে ভ্যালু সহ। হার্ড কপি তোমরা প্রিন্ট করাইয়ে তারপর সেটা ছবি তুলেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, যে কোনো ভাবে দিলেই হইল। জি স্যার। তো আমি তো মনে করি সফট কপি থেকে ছবি ইজিলি ইয়ে করা যায়, তো আবার হার্ড কপি করার দরকার কি? আর যখন হার্ড কপি নেওয়া হবে তখন কিভাবে নেওয়া হবে, এটা কি তোমাকে প্রিন্ট করে দিতে হবে নাকি অন্যভাবে দিতে হবে সেগুলো তো এখনো বলা হয়নি, সেগুলো যখন বলা হবে তখন দেখা যাবে। আচ্ছা তাহলে বুঝতে পারছো কিনা দেখো, প্রথম ছবিটা থাকবে ড্রয়িং এর ছবি, পরের ছবিটা হচ্ছে ভ্যালু সহ ছবি, মানে এর ভ্যালুটা ইনপুট দিয়ে যা আসে যার যার স্টুডেন্ট আইডির জন্য সেই ছবিটা। এবং প্রথম যে ছবিটা
যেটাতে এ সহ থাকবে সেখানে লিখে দিবা নিচে বটমে তোমার জন্য এ ইকুয়াল টু হচ্ছে, যেমন আমার জন্য আমি লিখবো এ ইজ ইকুয়াল টু 12 ফিট। তাহলে প্রথম ছবি হচ্ছে এটা, পরের ছবিতে হচ্ছে ওই এর ভ্যালুটা বসাই দিয়ে 27 27, এই জায়গায় 12, এই জায়গায় 12, আর এই জায়গায় 6। বুঝতে পারছো কিনা? দেখো এই দুইটা ছবি পরপর থাকবে প্রথমে ল্যাব রিপোর্টের শুরুতে, মানে তোমাদের টপ পেজের পরে আর কি, টপ পেজের পরেই এই জিনিসটা থাকবে। তাহলে গেল এটা আমাদের দেয়া। এখন এটার মধ্যে ভ্যালু হিসেবে যেটা দেয়া সেটা এই টাইপের একটা জিনিস আসে। আমি যদি একটু সিম্পলিফাই করছি, আগেরটা অনেক ডিটেলস ছিল, বিমের নাম লেখা ছিল, এইসব জিনিস ছিল, আমি এটাকে সিম্পলিফাই করে রাখছি। এই সেম জিনিসটাই, স্টেয়ারটা এখানে আঁকি নেই, এই পাশের স্টেয়ারটা আঁকি নেই, কারণ স্টেয়ার ডিজাইন যখন করব তখন আমরা দেখব। অতএব তোমাদের এইটা নিয়ে কনসার্ন নাই, তোমরা ওই মেইন ড্রয়িং এই শো করে দিতে পারো, অথবা ওইটা প্রিন্ট করে তারপরে এটা এই জায়গায় এগুলো হাতে লিখতে পারো। এবার হচ্ছে লোড ট্রান্সফারের ইস্যুটা, বা এখানে যে স্ল্যাবটা আসতেছে সেটাতে লোড কোন দিকে ট্রান্সফার হচ্ছে সেই অনুযায়ী এটা কি 1 ওয়ে স্ল্যাব নাকি 2 ওয়ে স্ল্যাব, মানে এটা সেকেন্ড ফিগারে হবে। এটা কিন্তু সেকেন্ড ফিগারে এখনো শেষ হয়নি। দেখো এটা 27 আমার জন্য, এটা 12, এটা 12 এবং এটা 6, এটাই তো ছিল আমার ডাটার জন্য। জি স্যার। এখন এই প্যানেলটা, এটা একটা স্ল্যাবের প্যানেল, সাপোর্ট টু সাপোর্ট রেক্টেঙ্গুলার বক্স যেটা আঁকতেছে সেটা, সেখানে লেন্থ কত উইথ কত বলো দেখি এই প্যানেলটাতে। সেটার চারিদিকে সাপোর্ট আছে, অতএব 1 ওয়ে স্ল্যাব নাকি 2 ওয়ে স্ল্যাব বের করতে হবে আমাদের। লেন্থ কত উইথ কত? 27 12 ফিট 27 লেন্থ আর উইথ হচ্ছে 12। তাহলে রেশিওটা কত? L/B রেশিও 2.25। তাহলে 2 এর চেয়ে বড়, তাহলে 1 ওয়ে স্ল্যাব ধরে করব নাকি 2 ওয়ে স্ল্যাব ধরে করব? 1 ওয়ে স্ল্যাব। 1 ওয়ে স্ল্যাব। তারপরে পাশের প্যানেলটা চিন্তা করি, পাশের প্যানেল এটাতে L/B রেশিও কত? সেমই না? আর এইটাতে সেম, আর এইটাতে এটা তো সেম স্যার। সেম। সেম স্যার। আর ফুল এইটাতে বলো দেখি L/B রেশিও কত? L/B রেশিও আদৌ বের করার দরকার আছে কিনা, বা না থাকলে কেন নেই? ফুল এটা বুঝতে পারছো? L/B ratio 9। L/B রেশিও 9, ঠিক আছে, কিন্তু L/B রেশিও তো বের করারই দরকার নেই, এটাতে তো সাপোর্টেই আছে এক পাশে, অন্য পাশে তো সাপোর্টেই নেই, এটা তো 1 ওয়ে স্ল্যাবেই হবে। L/B রেশিও দেখতে হবে যদি চারপাশে সাপোর্ট থাকে, যেমন এই প্যানেলের এই পাশে বিম সাপোর্ট ছিল, এই পাশে ওয়াল সাপোর্ট ছিল, এই পাশে ওয়াল সাপোর্ট আছে, এই পাশে ওয়াল সাপোর্ট ছিল, চারপাশেই সাপোর্ট থাকলে তাইলে তুমি L/B রেশিও দেখবে। এখানে তো শুধু এক পাশে সাপোর্ট, মানে এদিকেই সাপোর্ট, আর কোনো দিকে কিন্তু সাপোর্ট নেই, এদিকেও সাপোর্ট নাই, এদিকেও সাপোর্ট নাই, এদিকেও সাপোর্ট নাই। সাপোর্ট মানে কিন্তু আমি ওয়াল, লোড বিয়ারিং ওয়াল, অথবা কোনটাকে বোঝাচ্ছে? লোড বিয়ারিং ওয়াল এবং বিম, এই দুটাই হচ্ছে এখানে সাপোর্ট, এখানে কিন্তু কোনো কলাম নেই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে লোড ট্রান্সফার হবে কোন দিকে। আর আরেকটা জিনিস বলছিলাম, প্যানেলের মধ্যে যদি 1 ওয়ে স্ল্যাব হয়, L/B রেশিও 2 এর চেয়ে বড় হয়ে যদি 1 ওয়ে স্ল্যাব হয়, তাহলে লোডটা কোন দিকে ট্রান্সফার হয়? লঙ্গার ডিরেকশনে নাকি শর্টার ডিরেকশনে? শর্টার ডিরেকশনে। তাহলে এই প্যানেলের মধ্যে এই প্যানেলটা যেটার L/B রেশিও 2.25 পাইলাম, প্রথম প্যানেলটা, সেখানে লঙ্গার ডিরেকশন ছিল 27, শর্টার ডিরেকশন ছিল 12, তাহলে লোডটা কোন বরাবর ট্রান্সফার হবে? 12 বরাবর। 12 বরাবর। 12টা এই বরাবর ছিল, এই বরাবর ট্রান্সফার হয়েছে, এটা এদিকেও গেছে এদিকেও গেছে, ঠিক আছে? একইভাবে এটা তো একই ধরনের।
ভালো মতো বুঝতেছো কিনা দেখো, না বুঝলে কোয়েশ্চেন করো। এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে। আর এটা তো একই ধরনের L/B রেশিও, যেহেতু 2 এর বেশি শর্টার ডিরেকশনে লোড ট্রান্সফার হয়েছে, এটা তো একই ধরনের। আর এইটাতে সাপোর্ট আছে যেদিকে সেদিকেই যাবে, একদিকে সাপোর্ট আছে, নিচের দিকে কিন্তু মানে এই পাশে কিন্তু কোনো সাপোর্ট নাই, অতএব এটা কিন্তু হবে না। বুঝতেছো? দেখো ঠিক চিহ্নটা কিন্তু এই পাশে নাই, কারণ এই পাশে সাপোর্টই নেই। সাপোর্ট যে পাশে সে পাশেই গেছে, এটার জন্য L/B রেশিও করার দরকারই নাই। এবার লোড ট্রান্সফারের জিনিসটা বুঝছো কিনা দেখো, ঠিক চিহ্নগুলো ক্লিয়ার কিনা দেখো। আমি একটু ক্লিয়ার করি ছবিটা, ঠিক চিহ্নটা ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। এইবার আমাকে বলো এই তীর চিহ্ন সহ ফিগারটা তোমরা কোনটাতে আঁকবা, কোন ফিগার রাখবা? তোমাদের দুইবার ফিগারটা আঁকতে বলছিলাম, কোন ফিগার রাখবা এটা? সেকেন্ডটাই, অবশ্যই সেকেন্ডটাই। এটার জন্য কিন্তু আবার ফিগার এঁকে করার দরকার নেই। প্রথমটা এ সহ, পরেরটা এই ভ্যালু সহ, সেটাতে L/B রেশিও শো করবা এবং ডিরেকশন অফ লোডও শো করবা, মানে লোড ট্রান্সফার কোন দিকে হচ্ছে। এবং টাইটেল দিবা লোড ট্রান্সফার ইন শর্ট ডিরেকশন। টাইটেল কি দিবা সেটাও নিচে লেখা আছে। ওকে গেল। এবার আমি পরের জিনিসে যাই, স্টেপ 1 এ যাচ্ছি। আমাদের টোটাল 7টা স্টেপ ছিল। প্রথমটা ছিল থিকনেস ডিটারমিনেশন বা ডিটারমিনেশন অফ থিকনেস। থিকনেস মনে রাখি, স্যার লোড ট্রান্সফারের ডিরেকশন কি আবার একে দেখাই দিতে হবে? হ্যাঁ একে দেখাই দিতে হবে, এই ধরনের একে দেখাই দিতে হবে। মানে ওই সেকেন্ড ফিগারে একে দেখাবে, এমনকি সেকেন্ড ফিগারে এই সেকশনটাও দেখাবে। এই সেকশনটা আমি একটু পরে আসতেছি, এই সেকশনটাও দেখাই দিতে হবে। ওকে, তারপরে আসে ডিটারমিনেশন অফ থিকনেস। থিকনেস ডিটারমিনেশন মানে থিকনেস কিভাবে ডিটারমাইন করা হবে। তো থিকনেস ডিটারমিনেশনের দুই ধরনের ভাবে থিকনেস বের করা যায়। একটা হচ্ছে সার্ভিসিবিলিটির দিক থেকে। সার্ভিসিবিলিটি কি জিনিস তোমরা 315 এ পড়ার কথা, বলো দেখি, হোয়াট ইজ সার্ভিসিবিলিটি? ইউজেবল কিনা, ইউজেবল করা। ইউজেবল করার জন্য কয়টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় সার্ভিসিবল করার জন্য? ডিফ্লেকশনটা খুবই ছোট মানে কম হতে হবে মিনিমাম, আর হচ্ছে টলারেবল লিমিটে থাকতে হবে। টলারেবল লিমিটেই তো ডিফ্লেকশনটা থাকলো। তারপর আর হচ্ছে স্যার ভাইব্রেশনটা মিনিমাইজ করতে হবে। ভাইব্রেশনটা মিনিমাম হইতে হবে। আরেকটা হচ্ছে হেয়ার লাইন ক্র্যাক তৈরি হইতে পারবে, এর চেয়ে বেশি হইতে পারবে না। হেয়ার লাইন ক্র্যাক মানে হচ্ছে বটমে যে টেনশন তৈরি হয় পজিটিভ মোমেন্টের জন্য। কনক্রিট কিন্তু ক্র্যাক করে, যদি আমরা খালি চোখে দেখি না। পজিটিভ মোমেন্ট যে জায়গায় সে জায়গায় বটমে, আর নেগেটিভ মোমেন্ট যে জায়গায় সে জায়গায় টপে কিন্তু কনক্রিট সামান্য হইলেও ক্র্যাক করে, যেটা খালি চোখে দেখা যায় না। এই খালি চোখে দেখা যায় না ওই ধরনের ক্র্যাককে বলা হয় হেয়ার লাইন ক্র্যাক। মানে সামান্য চুল পরিমাণ সেখানে ব্রেক হয়, সেজন্য এটাকে বলা হয় হেয়ার লাইন ক্র্যাক। এবং হেয়ার লাইন ক্র্যাকেই হইতে পারবে, এর চেয়ে বেশি হইতে পারবে না। এর চেয়ে বেশি হইলে তো চোখে পড়বে। এটা বটমে হয়, এটা পজিটিভ মোমেন্টের জন্য বটমে বিমে, আর নেগেটিভ মোমেন্টের জন্য টপে। টেনশন যে জায়গায় হয় সেই জায়গায়, কারণ কনক্রিট তো টেনশন নিতে পারে না। জি স্যার। এই জন্যই। আচ্ছা, তাহলে এই সার্ভিসিবিলিটি মানে 3টা কন্ডিশন। আমি আবার বলতেছি, এগুলো কিন্তু লিখা নাই, যে জিজ্ঞেস করা হইতে পারে, তোমরা একটু লিখে নাও। একটা জিনিস হচ্ছে মিনিমাম ডিফ্লেকশন, একটা হচ্ছে মিনিমাম ভাইব্রেশন, আর একটা হচ্ছে হেয়ার লাইন ক্র্যাক। এই 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে সার্ভিসিবিলিটিতে। আর আমি বললাম যে থিকনেস বের করা যায় দুই ভাবে, একটা হচ্ছে সার্ভিসিবিলিটির মাধ্যমে, আর একটা স্ট্রেংথের দিক থেকে। স্ট্রেংথের দিক থেকে বের করা যায়, আর একটা হচ্ছে সার্ভিসিবিলিটির দিক থেকে বের করা যায়। আমরা স্টেপ 1 এ কোনটার বেসিসে বের করছি বলো দেখি, স্লাইড দেখে বলো, স্লাইডে লেখা আছে। সার্ভিসিবিলিটির কোন টার্মটা নেওয়া হয়েছে? মিনিমাম ডিফ্লেকশন। ডিফ্লেকশনের টার্মটা নেওয়া হয়েছে। এই দেখো, ফ্রম দা কনসিডারেশন অফ ডিফ্লেকশন লেখা আছে এখানে।
বুঝতে পারছো? তাহলে এই ডিফ্লেকশনের উপর বেস করেই কিন্তু আমরা থিকনেসটা বের করতেছি। এবং তোমাদের আরো একটা স্টেপ ছিল, যেটা একটা চেকের স্টেপ ছিল। এটা কোনটাতে ছিল? 4 নাম্বার। এই 4 নাম্বারে যে চেকটা করব থিকনেসের বা ইফেক্টিভ ডেপথের, সেটা কিন্তু স্ট্রেংথের দিক থেকে, মানে ডিফ্লেকশনের বেসিসে করে যাব, স্ট্রেংথ দিয়ে লাস্টে চেক করব। এখন তোমরা বলতে পারো আমি স্ট্রেংথ দিয়ে করে ডিফ্লেকশন দিয়ে কেন চেক দিই নাই? বলতে পারবা কেউ? আমি ডিফ্লেকশন দিয়ে করে স্ট্রেংথ দিয়ে চেক দিচ্ছি, কিন্তু স্ট্রেংথ দিয়ে করে ডিফ্লেকশন দিয়ে কেন চেক দেওয়া হয় নাই? কারো কোনো আইডিয়া? আন্দাজে হইলে বলো, ভুল তো হইতেই পারে। স্যার স্ট্রেন দিয়ে চেক দেওয়ার সময় ডিফ্লেকশনটাও চেক দেওয়া হয়? না, স্ট্রেংথের সাথে ডিফ্লেকশনের কোনো রিলেশন নাই, দুইটা আলাদা টার্ম। আলাদা টার্ম বলেই তো আলাদাভাবে করতে হচ্ছে, নাহলে তো একসাথে করে ফেলা যেত। কারণ ডিফ্লেকশনের বেশি গুরুত্ব দেওয়া হয় স্যার, একটা মিনিমাম ডিফ্লেকশন ক্রাইটেরিয়া রেখে আমরা ডিজাইনটা করি। ডিফ্লেকশনের জন্য যে থিকনেসটা আসবে সেটা অবশ্যই বেশি আসবে, স্ল্যাবের ক্ষেত্রে বলতেছি। এটা তুমি নিজেও করে দেখবা, করার পরেই বুঝতে পারবা ডিফ্লেকশনের জন্য যে থিকনেসটা আসে সেটা বেশি আসে, স্ট্রেংথের জন্য যেটা আসে সেটা কম আসে। এখন ধরো আমি স্ট্রেংথেরটা ধরে করলাম, স্ট্রেংথের বেসিসে আমার আসলো ধরো স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চ, কথার কথা আমি এজিউম করতেছি কিন্তু। আর ডিফ্লেকশনের বেসিসে কি আসবে? বেশি আসবে বললাম না? অবশ্যই বেশি আসবে, ধরো 7 ইঞ্চ আসলো। তো ধরো আমি স্ট্রেংথের বেসিসে প্রথমে করলাম, তাহলে স্ট্রেংথের বেসিসে আমরা থিকনেস পাইলাম 5 ইঞ্চি, স্ট্রেংথটা প্রথমে করছি। তারপরে সেকেন্ড স্টেপে আসলাম কি লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন 5 ইঞ্চের জন্য বের করলাম, তারপরে লোডের ক্যালকুলেশনটা করলাম, যেভাবে করতে হবে সেটা আমি একটু পরে আসতেছি। তারপরে লোড থেকে WL স্কয়ার বাই সামথিং ইউজ করে আমি মোমেন্টটা বের করলাম, গেল। তারপরে হচ্ছে আমরা চেক দিতে গিয়ে কিসের বেসিসে চেক দিব? যেহেতু স্ট্রেংথের বেসিসে করছি, সার্ভিসিবিলিটি বেসিসে বা ডিফ্লেকশনের বেসিসে। ডিফ্লেকশনের বেসিসে চেক করে দেখলাম যে এটা 7 ইঞ্চি হইতে হবে, 7 ইঞ্চ হইতে হবে। তাহলে কি আমাদের প্রথমে যে 5 ইঞ্চ ধরে আসছে সেটা চেঞ্জ করতে হচ্ছে না এখন আবার? জি স্যার। এখন যদি চেঞ্জ করি তাহলে পরবর্তী স্টেপ কি হবে? এটা যদি 7 ইঞ্চ করি, মোমেন্ট ক্যালকুলেশন, আবার লোড ক্যালকুলেশনটা আবার করতে হবে, মোমেন্ট ক্যালকুলেশন আবার করতে হবে, তারপরে আবার চেক দিতে হবে। তাহলে জিনিসটা কয়বার করতে হচ্ছে? ডাবল করতে হচ্ছে না? জি স্যার। কিন্তু যদি আমি ডিফ্লেকশনটা প্রথমে করতাম, 7 ইঞ্চ ধরে 7 ইঞ্চ আসলো, তারপরে লোড ক্যালকুলেশন করলাম, তারপরে মোমেন্ট ক্যালকুলেশন করলাম, চেক করতে গিয়ে দেখলাম যে 5 ইঞ্চ দিলে হবে স্ট্রেংথের দিক থেকে, কিন্তু ডিফ্লেকশনের দিক থেকে তো 7 ইঞ্চে রাখতে হবে। অতএব কোনটা রাখলে সেফ? 7 ইঞ্চ। তাহলে 7 ইঞ্চ ধরেই ক্যালকুলেট করা আছে, অতএব আমরা 5 5 চলে যাইতে পারবো, আমাকে আবার রিপিট করার দরকার নাই। সেজন্যই কিন্তু ডিফ্লেকশনটা প্রথমে করা হচ্ছে, কারণ ডিফ্লেকশন থেকে যেটা আসবে সেটাই ডোমিনেট করে। সেজন্যই স্টেপের মধ্যে অলওয়েজ দেখবা স্ল্যাব ডিজাইনের সময় ডিফ্লেকশনটা আগে ধরে ক্যালকুলেট করতে হয়, মানে ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াটা কোডে, সেজন্য ডিফ্লেকশনের ক্রাইটেরিয়া ধরেই আগে বলা হয়েছে। এবং সেটা কোন কোড? এসইআই কোড ফলো করা হয়, এসইআই কোড 9.5.2.1। এটা তোমাদের নিলসনের বইতেই আছে, দেখবা। চ্যাপ্টার কত মনে আছে স্ল্যাবের চ্যাপ্টারটা? স্ল্যাবের চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারে ছিল? নিলসনের বই আছে কারো কাছে? স্যার 15 এডিশনে 12 নম্বর চ্যাপ্টার।
12 নাম্বার নাকি 13 নাম্বার একটু ভালো মতো দেখুন। 13 চ্যাপ্টারে মনে হয় আমার যতদূর মনে আছে। আমারও ভুল হইতে 15 পারে, এর সাথে 13 2 আসলো। আমারও ভুল হইতে পারে, একটু দেখে নিই আর কি। সোজা কথা ওই চ্যাপ্টারেই পাবা সবগুলো। আচ্ছা যাক, সেটা বলে দিছে কি টু কন্ট্রোল ডিফ্লেকশন। ডিফ্লেকশনটা মিনিমাম থাকে যেমন, সে ধরনের কন্ট্রোল করতে গেলে যে মিনিমাম থিকনেসটা দিতে হবে সেই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান ওয়ে সলিড স্ল্যাবের জন্য। L বাই সিম্পলি সাপোর্টেড হইলে L বাই 20, ওয়ান এন্ড কন্টিনিউয়াস হইলে L বাই 24, বোথ এন্ড কন্টিনিউয়াস হইলে L বাই 28, ক্যান্টিলিভার হইলে L বাই 10। এটা কোডেই বলে দিছে, এটা মুখস্থ রাখতে হবে তোমার। এগুলো কিন্তু দেয়া থাকবে না, যদি ফেস টু ফেস হয় দেয়া থাকবে না, আর যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে তো বই তোমাদের সাথেই থাকবে। অতএব ক্লোজ বুক মানে তো যদিও আসলে মানে দেখতে পারতেছো না তোমরা, কিন্তু তোমরা মনে হয় দেখেই করো, আর যা হবে হোক সেটা তোমাদের উপর। বাট আমি নর্মাল সিস্টেমে বলে যাই ফেস টু ফেস হইলে কিন্তু এটা দেয়া থাকবে না, তাই মুখস্থ রাখতে হবে। এবং এখানে এল জিনিসটা কি, এখানে যে L বাই 20, L বাই 24, L বাই 28, L বাই 10 লিখা হইলো, এখানে L মানেটা কি? ক্লিয়ার স্প্যান। এখন আমাকে বলো ক্লিয়ার স্পান আর স্পানের মধ্যে পার্থক্য কি? বিম ছাড়া অনলি স্ল্যাবের সাপোর্টে এজ থেকে আরেক সাপোর্টে এজ পর্যন্ত। আচ্ছা কোনটা বড় সেটা বলো, স্পান বড় নাকি ক্লিয়ার স্পান বড়? স্প্যান বড়। স্প্যান বড়। ওকে, আমরা আরো ডিটেইলস পরে দেখবো। তোমরা অনেকে বলছো বিম সহ আর বিম ছাড়া, তো আমি বলবো আসলে বিম সহ আর বিম ছাড়া এটা না বলে সাপোর্ট সহ এবং সাপোর্ট ছাড়া বলা উচিত। কারণ অলওয়েজ যে বিমেই সাপোর্ট হিসেবে থাকবে তা না, আমরা আজকে দেখলাম লোড বিয়ারিং ওয়ালও কিন্তু সাপোর্ট হিসেবে থাকতে পারে। আচ্ছা, এরপর আসতেছে আরেকটা আমরা প্যারামিটার দেখি, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে 0.4 প্লাস FY ডিভাইডেড বাই 100। এখানে FY এর ভ্যালুটা KSI তে বসাইতে হবে। এখানে লেখা আছে দেখো, PSI তে বসাইলে হবে না, 100 যেহেতু দেওয়া আছে নিচে, 100টা KSI তে কনভার্ট করা, সেজন্য FY টা KSI তে বসাইতে হবে। যদি এটা 100,000 থাকতো, অনেক বইতে কিন্তু এটা 100,000 দেয়া, তখন তোমাদের PSI তে বসাইতে হইতো। যেহেতু এখানে ফর্মুলাটা KSI এর জন্যই দেয়া, KSI তে বসাইতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে এইসব জিনিস করে কোনটার সাথে কি করতে হবে সেটা তো আমি একটু পরে আসতেছি। L বাই 20, L বাই 24 এগুলো কি করতে হবে আমি ডিটেলস পরে আসতেছি। ধরো সবকিছু ক্যালকুলেশন করে থিকনেসটা আসলো 6 ইঞ্চির কম, ধরো 5.35, তাহলে তোমাকে রাউন্ডিং করতে হবে আপার রাউন্ডিং 0.25 এ। এই জিনিসটা ভালো মতো দেখো, এই জিনিসটা অনেকে বুঝে না, যার কারণে তোমাদের প্রথম স্টেপেই ভুল হয়ে যায়। 6 ইঞ্চির চেয়ে থিকনেস কম হইলে রাউন্ডিং করতে হবে কিসে? কততে রাউন্ডিং? 0.25 রাউন্ডিং করতে হবে 0.25। 0.25 এ কোন ধরনের রাউন্ডিং? নরমাল রাউন্ডিং নাকি আপার রাউন্ডিং নাকি লোয়ার আপার রাউন্ডিং? আপার রাউন্ডিং। এইবার থিকনেস যদি 6 এর সমান বা বেশি হয় তাহলে কততে রাউন্ডিং করতে হবে? 0.5। আপার রাউন্ডিং 0.5। আপার রাউন্ডিং 0.5। ওকে, আমি কয়েকটা एग्जांपल দেখি। ধরো টি এর ভ্যালু আসলো 5.2, আমার 5.2 ইঞ্চ, তাহলে আমাকে বলো এটা কি 6 এর কম নাকি 6 এর বেশি? 6 এর কম। 6 এর কম। 5.3 আসলো তাও 6 এর কম, 5.6 আসলো 6 এর কম, 5.8 আসলো 6 এর কম, 6.2 আসলো 6 এর বেশি, 6.3 আসলো 6 এর বেশি, 6.6 আসলো 6 এর বেশি, 6.8 আসলো 6 এর বেশি। মানে কিছু ভ্যালু আছে 6 এর বেশি, কিছু ভ্যালু আছে 6 এর কম। এখন আমাকে বলো রাউন্ডিং জিনিসটা কি? 0.25 এ রাউন্ডিং করার মিনিংটা কি জানো তোমরা? পয়েন্ট 25 হবে, 0.5 হবে, 0.7.5 হবে। আচ্ছা, তোমরা যেটা বললা ওইটাই, মানে 0.25 এর গুণিতক গুলো থাকবে। 0.25 কে 1 দিয়ে গুণ দিলে 0.25, 2 দিয়ে গুণ করলে 0.50, 3 দিয়ে গুণ করলে 0.75, 4 দিয়ে গুণ করলে সামথিং 0.00। মানে আমি বলতে চাচ্ছি দশমিকের পরে থাকবে
0.00 অথবা 0.25 অথবা 0.50 অথবা 0.75। এই চারটা জিনিসের মধ্যেই থাকবে আনসারটা 0.25 এর রাউন্ডিং মানে। এখন আমাকে বলো 5.2 যেটা, সেটার কাছাকাছি দুইটা রাউন্ডিং কত? 0.25 এর রাউন্ডিং একটা হচ্ছে 5.25 একটা হচ্ছে 5.00 আর একটা হচ্ছে 5.25। এই দুইটার ভিতরেই কিন্তু তোমার এই 5.2টা আছে। এখন যদি লোয়ার রাউন্ডিং হইতো তাহলে 5.00 ধরতাম, কিন্তু যেহেতু ক্রাইটেরিয়াতেই বলে দিচ্ছে আমাকে আপার রাউন্ডিং করতে হবে, সেজন্য 5.25 ধরতে হবে। আর নর্মালিও চিন্তা করে দেখো, থিকনেসের ভ্যালু আসছে 5.2, কিন্তু তুমি যদি 5 দাও তাহলে কম দিয়ে দিলে তাহলে কি সেফ হবে, নাকি 5.25 দিলে সেফ হবে? স্যার কথা কি শোনা যায়? হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছিল। তোমরা তো আছো না? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখো 5.2 ধরো আছে, স্ল্যাবের থিকনেস তোমাকে দিতে হবে বললো, মানে বের হইলো তোমার ক্যালকুলেশন, কিন্তু তুমি যদি 5 দাও তাহলে কি সেটা সেফ থাকে? না স্যার। আরেকটা জিনিস বলছিলাম, 5.2 এর কাছাকাছি দুইটা রাউন্ডিং কি কি? 5 and 5.25। 5 and 5.25 মানে 5.00 এবং 5.25। তাহলে এটার মধ্যে আমাদের 5.2 আসছে, কোডেই বলে দিছে আপার রাউন্ডিং করার জন্য। আর তাছাড়া যদি আমরা লজিক্যালি বুঝতে চাই, যেমন ধরো 5.2 আসছে, 5.00 দিলে লোয়ার রাউন্ডিং হচ্ছে, কিন্তু আমরা কম স্ল্যাবের থিকনেস কম দিয়ে দিচ্ছি, তাহলে কি সেফ হবে নাকি বেশি দিলে একটু সেফ থাকে? অবশ্যই বেশি দিলে সেফ থাকে, সেজন্যই আপার রাউন্ডিংটাই করতে হবে, মানে 5.25 হলো লিখতে হবে তোমাকে আনসার। একইভাবে দেখো 5.3 আসলো, 5.3 এর কাছাকাছি দুইটা রাউন্ডিং কত? 5.25 and 5.5 5.25 এবং 5.5, তাহলে কোনটা নিতে হবে? 5.5 নিতে হবে। 5.6 আসলে 5.5 এবং 5.75, তাহলে নিতে হচ্ছে 5.75। আর যদি 5.8 হয় তাহলে 5.75 এবং 6.00, তাহলে নিতে হচ্ছে 6.00। আর আসছে 6.2, 6 এর বেশি হয়ে গেছে, তাহলে কাছাকাছি দুইটা রাউন্ডিং হচ্ছে 6.00 এবং কত? 6.5 6.5, কিন্তু 6.25 না, কিন্তু কারণ এটা 6 এর বেশি। 6 এর বেশি হলে 0.5 এর রাউন্ডিং, তাহলে 6.5, যেহেতু আপার রাউন্ডিং করতে হবে 6.5। একইভাবে 6.3 হইলেও 6.5, 6.6 হইলে 6.75 হইতো যদি 0.25 হইতো, যেহেতু 0.5 এ সেজন্য এটা 7, 6.8 হইলেও 7। ঠিক আছে, এই রাউন্ডিংটা ভালো মতো বুঝবা, আমি বারবার করে বলতেছি, এটা তো ভুল করো তোমরা ল্যাব রিপোর্টে রেগুলার, মানে প্রিভিয়াস হিস্টোরি থেকে বলতেছি আর কি। আচ্ছা, এবার আসতেছে তোমাদের যে সেকেন্ড ড্রয়িংটা করছিল সেটাতে একটা সেকশন নিতে হবে। সেই সেকশনটা নিতে হবে লোড যে বরাবর ট্রান্সফার হয়েছিল সেই বরাবর। লোডটা কোন বরাবর ট্রান্সফার হয়েছিল এখানে? শর্টার ডিরেকশন। লোডটা কি এই বরাবর ট্রান্সফার হয়েছিল নাকি এই বরাবর ট্রান্সফার হয়েছে? দেখো তো, সবগুলো তীর চিহ্ন দেখো, এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল, তাহলে আসলে এই বরাবর এই লোডটা ট্রান্সফার হয়েছে, এই বরাবর হয়নি। ঠিক আছে, গেল। জি স্যার। তাহলে সেকশনটা আমাকে এই বরাবরই নিতে হবে, যে বরাবর লোডটা ট্রান্সফার হচ্ছে সেই বরাবর। দেখো সেজন্যই সেকশনটা আমি ওই বরাবর নিছি, 1 সেকশন। তোমাদের এক্সামে যদি নতুন একটা প্ল্যান থাকে তাহলে কিভাবে সেকশনটা নিতে হবে তোমাদের বুঝতে হবে। লোড ট্রান্সফার কোন দিকে হচ্ছে এগুলোর জন্য তীর চিহ্নগুলো বের করে তীর চিহ্নের প্যারালালি সেকশনটা নিতে হবে। যদি একটা সেকশনে কমপ্লিট না হয় তাহলে 2-3টা সেকশনও নিতে হইতে পারে। যেমন এক্সাম্পল স্বরূপ বললাম, এটা শর্ট ডিরেকশন ধরো এই পাশে, আর কোনো কারণে ধরো এটা শর্ট ডিরেকশনটা এই পাশে আসলো, তাহলে এটার জন্য সেকশন নিতে হবে এত দূর, আবার এটার জন্য সেকশন নিতে হবে এত দূর। তাহলে এক একটা প্যানেলের জন্য সেকশনটা এক এক ধরনের হইতে পারে, কিন্তু আমাদের যে এক্সাম্পলটা দেয়া সেটাতে
সবগুলোই প্যারালাল, মানে সবগুলোই একই লাইন বরাবর, সেজন্য একটা সেকশন নিলেও হয়ে যাচ্ছে। এখন আমাকে বলে এই সেকশনটার ছবি আঁকতে গেলে আমাকে কি কি ফার্স্টে কি আসবে? দেখতেছি কোন পাশ থেকে বলো দেখি। সেকশন নেওয়ার পরে দেখতেছি কোন পাশ থেকে? লেফট। এই পাশ থেকে দেখতেছে, তাহলে এই পাশ থেকে দেখলে বামে কি দেখবো? আমি এখানে দাঁড়াই আছি তখন, মানে আমি এখান দেখতেছি কিন্তু এই পাশে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, এই পাশে দেখতেছি, মানে এখানে দাঁড়াই এই পাশে দেখতেছি। এখানে কাটা হয়ে গেছে, এই অংশটা ফেলে দিলাম, তাহলে বাম পাশে কি দেখবো? প্রথমে ব্রিক ওয়াল, প্রথমে ওয়াল, তারপরে 12 ফিট দূরে, তারপর আবার ওয়াল। 12 ফিট দূরে কি দেখবো? এই ওয়ালটা গেল, বিম। 12 ফিট দূরে দেখবো বিম, বিম, বিমের 12 ফিট দূরে দেখবো ওয়াল, ওয়াল। এই ওয়ালের পরেও স্ল্যাবটা কত দূর কন্টিনিউ করবে? আরো 6 ফিট। 6 ফিট। এসে এই জিনিসটার ছবিটাই এখানে আঁকা হইলো, মিলে কিনা দেখো। ফার্স্টে ওয়াল, তারপরে বিম, তারপরে আবার ওয়াল, তারপরে বাকি দূর 6 ফিট এক্সটেন্ডেড ভাবে আছে। ক্লিয়ার? জি স্যার। এবং সেটা কোনটা আছে? আসলে সেকশন 1-1টাই আছে, ওখানে কিন্তু 1-1 দিয়েই দেয়া। তাহলে আসল কথা হচ্ছে তোমরা ল্যাব রিপোর্ট লেখার জন্য তো এইসব জিনিস লেখার দরকার নাই, এইসব জিনিস তোমাদের বোঝার জন্য। তাহলে ল্যাব রিপোর্ট লেখার জন্য তোমাদের ফার্স্টের 2টা ড্রয়িং কমপ্লিট হইলো, এই 2টা ড্রয়িং এর পরেই আসবে এই জিনিসটা, এই ফিগারটা আবার, মানে সেকশন 1-1 এর। মানে তোমাদের আসলে ল্যাব রিপোর্টে লিখতে হবে এক্সাম্পল হিসেবে যেটা দেয়া আছে ওগুলো, আর এক্সাম্পল হিসেবে যেগুলো দেয়া নাই সেগুলো আসলে কোডের জিনিস, এগুলো কোডে কিভাবে আছে, এসইআই কোডে কিভাবে করে বলছে ডিজাইন করতে, সেই জিনিসগুলো বলে তারপরে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যাতে তোমাদের ক্লিয়ার হয় জিনিসগুলো। এবং এক্সাম্পলটা তোমাদের যে প্ল্যান, ওই প্ল্যানের উপর বেস করেই দেয়া। তাহলে বুঝতে পারছো? স্যার বলো। স্যার আমি একটা জিনিস স্যার মিস করে গেছি স্যার। স্যার সেকশন 1-1 এর সেকশনটা কেন নিলাম একটু আবার বলতে পারবেন? সেকশন নিতে হবে কারণ তোমাকে সেটার বেসিসে লোড ক্যালকুলেশন করতে হবে এবং সেটার বেসিসে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। মোমেন্ট করতে গেলে WL²/8 লাগে, এমনকি স্ল্যাবের থিকনেস বের করতে গেলেও L/20, L/24, L/28, L/10 এগুলো দেখলাম না কিছুক্ষণ আগে কোডে। স্যার এই সেখানের L এর ভ্যালু বের করতে গেলে তোমাকে ওই থিকনেস, মানে ওই সেকশনটার ছবি এঁকে করতে হবে। না স্যার ওই বরাবর কেন সেকশনটা নিতে হবে? ওটা শর্ট করতে ডিরেকশনে পারিনি। বলে, শর্ট ডিরেকশনে বলে, মানে যে ডিরেকশন বরাবর লোড ট্রান্সফার হবে সেই ডিরেকশনে সেকশনটা নিতে হবে। এখানে সবগুলো লোড ডিরেকশন হচ্ছে এই বরাবর, এটাতে এই বরাবর, এটাতে হচ্ছে এই বরাবর। তাহলে সেকশনটা দেখো এই 3টা লাইনেই কিন্তু একই লাইন, অতএব এই একটা সেকশন নিলেই হয়ে যাচ্ছে আর কি। মানে লোড ট্রান্সফারের উপর বেস করে সেকশনটা নিতে হবে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলে তীর চিহ্নটা, লোড ট্রান্সফারের তীর চিহ্নগুলো দিতে হবে কিনা। এটা আসলে লাগে ওই সেকশনটা কিভাবে নিতে হবে এটা বের করার জন্য। সেকশনটা কি এই বরাবর নিব নাকি অন্য বরাবর নিব সেটা বের করার জন্যই লোড কোন দিকে ট্রান্সফার হচ্ছে এই তীর চিহ্নগুলো দিয়ে আমরা বের করে রাখছিলাম আর কি, মানে তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার কি বুঝছো সেকশনটা কেন ওই বরাবর নেওয়া হইলো? জি স্যার। ওকে, এইবার হচ্ছে আমাকে বলে দেখি আমরা শুধু এখান থেকে এত দূর বিম চিন্তা করি, সরি এখান থেকে এত দূর স্ল্যাবটা চিন্তা করি, মানে ফার্স্ট প্যানেলটা আর কি, প্যানেল হিসেবে চিন্তা করি, মানে 12 ফিটের লেন্থটা। আমাকে বলো দেখি এই স্ল্যাবটা বাম পাশে কি কন্টিনিউ করছে? বাম পাশে কি কন্টিনিউয়াস আছে আর স্ল্যাবটা? আর ডান পাশে কি কন্টিনিউয়াস আছে? এটা ডান পাশে কন্টিনিউয়াস। তাহলে কি ওয়ান এন্ড কন্টিনিউয়াস নাকি বোথ এন্ড কন্টিনিউয়াস? তাহলে এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস। সবাই ক্লিয়ার কিনা দেখো, মানে এক পাশে কন্টিনিউ করছে অন্য পাশে করে নাই। ক্লিয়ার? এটা মানে
কোডের মধ্যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস মানে কি বোঝাইছে? কোডের মধ্যে কিন্তু এই দেখো এখানে লেখা আছে, এই জিনিসটা হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস এর জন্য L/24। তাহলে L/24 ইউজ করবো এই কেসের জন্য। আমি একটু লিখে রাখি এখানে, এটার জন্য আমরা ইউজ করব কত? L/24। কেন ইউজ করতেছি? SEI কোডে দেয়া আছে সেজন্য। তারপর আসো এটাতে, এটার সরি একটু আবার করি L/24। এবার আসো এটাতে, এটাতে বলো দেখি এই পাশে কন্টিনিউ করছে কি করে নাই? জি স্যার, আর এই পাশে কন্টিনিউ করছি। তাহলে এটা হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস, দুই পাশে কন্টিনিউ করছে। বোথ এন্ড কন্টিনিউয়াস ছিল ফর্মুলাটা কত মনে আছে তোমাদের? L/28। L/28। এরপরে এই জিনিসটা দেখো, এক পাশে সাপোর্ট আছে অন্য পাশে সাপোর্ট নাই, এই ধরনের স্ল্যাবকে ক্যান্টিলিভার স্ল্যাব বলা হয়, এটা তোমরা অলরেডি জানো। যেমন সানশেড, তারপরে স্ল্যাবের মধ্যে এক্সটেন্ডেড পোর্শন যেটা থাকে, তারপরে হচ্ছে পুরানো বিল্ডিং গুলোতে বিল্ডিং এর সামনে একটা থাকতো, সেটাকে কি বলে? ড্রয়িং এ পরে আসছো, আমার নিজেরই নাম মনে আসতেছে না এখন। পোর্টস বলে মনে হয়, কি একটা জানি বলে, জি স্যার, পর্চ। এই টাইপের কিছু একটা বলে, আমার এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা মনে নাই। তো এই টাইপের আর কি, সোজা কথা এক্সটেন্ডেড পোর্শন থাকলে সেটাকে বলা হয় ক্যান্টিলিভার পার্ট অফ স্ল্যাব। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্যান্টিলিভার। ক্যান্টিলিভারের জন্য কত ছিল মনে আছে? L/10। L/10। এবার হচ্ছে এই এলটা কি ছিল তোমাদের মনে আছে কারো? ক্লিয়ার স্প্যান। Clear span। Clear span। তাহলে এবার আমি ক্লিয়ার স্প্যান বের করি। এইটা কত? এখানে সেন্টার টু সেন্টার কত এটার? 12 feet। 12 ফিট মানে কত ইঞ্চ? 144 না? 144। এবার আমাকে বলো ক্লিয়ার স্প্যানটা কত? 144 inch minus 10 inch। 10 ইঞ্চ কিভাবে পাইলা? 133 ইঞ্চ। মানে 44 minus 6 minus 5। 10 হবে। এই দিক থেকে অর্ধেক যাবে, 10 ইঞ্চের অর্ধেক, ওয়ালটা 10 ইঞ্চ কিভাবে পাইলাম? কিভাবে পাইলাম বলতে পারবা? বলে দাও স্যার। ড্রয়িং এ দেয়া আছে, এই দেখো ড্রয়িং এ কোন এক জায়গায় দেয়া আছে, দেয়া নাই? এই 10 ইঞ্চ এটা কিন্তু ড্রয়িং থেকে আসছে। এইবার আসে এটা যে 12 ইঞ্চ ধরলাম আমি, 12 ইঞ্চ বিম, এটা কোত্থেকে আসছে? এটা কি ড্রয়িং এ দেয়া ছিল? একটু বলো দেখি, এটা কিন্তু ড্রয়িং এ দেয়া ছিল না, একটু দেখে আসি। দেখো ড্রয়িং এ কোনো জায়গায় কিন্তু 12 ইঞ্চির বিম দেয়া নাই। তাহলে তোমাদের একটা মনে কোয়ারি আছে না, এই 12 ইঞ্চিটা কেন ধরলাম আমি, বা কোত্থেকে আসলো? স্যার কোড অনুযায়ী সর্বনিম্ন উইডথ হচ্ছে 10 অথবা 12, এই জন্য মেবি আমরা সর্বনিম্ন 10 বা 12 ঠিক আছে, এজিউম করে নিয়েছি। এটা অ্যাজিউম করছি। এবং এটা মনে রাখবা, বিম ডিজাইনের সময় আমাদের 12 ইঞ্চ ধরেই করতে হবে। এখনো কিন্তু বিমে যায় না, বিম যাব আমরা সেকেন্ড স্টেপে, স্ল্যাবের পরে বিম আসবে, কারণ স্ল্যাবের লোড গুলো বিমে ট্রান্সফার হয়। বিম ডিজাইন করতে গেলে তোমাকে স্ল্যাব আগে ডিজাইন করে আসতে হবে। তাহলে স্ল্যাব করতে গেলে আবার বিমের ভ্যালুটা এজিউম করতে হচ্ছে। এখন কোনো কারণে বিম ডিজাইনের সময় বিমের কয়টা ডাইমেনশন থাকে? বিমের ডাইমেনশন থাকে কয়টা? স্যার দুটা, মানে উইথ আর হাইট। তাহলে এই বি এর ভ্যালুটা কিন্তু আমি 12 এজিউম করে ফেলছি অলরেডি। তাহলে কোনো কারণে যদি বিমের ডিজাইন করতে গিয়ে দেখি যে বিমটা ছোট হয়ে গেছে, আরো বড় করতে হবে, তাহলে আমি কোনটার ভ্যালু বাড়াবো? ডেপথ। ডেপথটা বাড়াবো। কেন উইথ বাড়াবো না কেন বলতে পারবা? স্ল্যাবের ক্লিয়ার উইথ স্প্যান কিন্তু করবে। বাড়াইতে পারবা, কিন্তু উইথ বাড়াইলে তোমাদের ক্ষেত্রে প্রবলেম কি হবে? স্ল্যাবটা আবার নতুন করে ডিজাইন করে আসতে হবে, কারণ স্ল্যাব ডিজাইনে তো তুমি 12 ধরে আসছো।
বুঝো নাই? জি মানে স্যার। ক্রাইটেরিয়া গুলো বুঝতেছো কিনা দেখো। তাহলে তোমরা আপাতত 12 ধরেই আগাচ্ছি আমি আমার কনসিডারেশনে। তোমরা চাইলে 10 ইঞ্চও ধরতে পারো, তোমরা তোমাদের মতো করে করতে পারো, তোমাদের যার যার ডাটা অনুযায়ী। স্যার আরেকবার বলতে পারবেন? নেট ছিল না তো শুনতে পারিনি যে এই 12 ইঞ্চের ব্যাপারটা। 12 ইঞ্চটা আমি এজিউম করছি, যেহেতু এজিউম করছি সেই অ্যাজাম্পশনটা আমাকে যদি স্ল্যাবে বিমের ডিজাইনে যাই, আমি যদি বিম ডিজাইন করতে গিয়ে দেখি যে বিমটা এনাফ হচ্ছে না, আরো বড় করতে হবে, তাহলে আমাকে ডেপথটা বাড়াইতে হবে, উইডথটা চেঞ্জ করতে পারবো না, কারণ উইডথ চেঞ্জ করলে দেখা যাবে স্ল্যাবের এখানে এসে আবার চেঞ্জ হয়ে যাবে, এই ক্লিয়ার ডিস্টেন্স এটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার স্পানটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার স্পান চেঞ্জ হইলে স্ল্যাবের থিকনেস চেঞ্জ হয়ে যাবে, স্ল্যাবের থিকনেস চেঞ্জ হয়ে গেলে লোড চেঞ্জ হয়ে যাবে, লোড চেঞ্জ হয়ে গেলে মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে, মানে স্ল্যাবের ডিজাইনটা আবার নতুন করে করে আসতে হবে যদি বিমে যেটা অ্যাজিউম করে আসছি সেই জিনিসটা আবার চেঞ্জ করি। যেমন বিমের উইডথটা আমি এখানে 12 ইঞ্চ ধরছি, অতএব আমাকে মনে রাখতে হবে বিম ডিজাইনের সময় উইডথটা 12 ইঞ্চি রাখতে হবে। এটাই বলতেছিলাম। জি স্যার। আচ্ছা গেল। এরপর আসতেছে L/24, L/28 এবং L/10 আমরা তিনটা কনসিডারেশনের জন্য পেয়ে গেলাম। এইবার আসি, পরীক্ষায় যদি তোমাদের সিম্পলি সাপোর্টেড কোনো স্পান থাকে তাহলে কিন্তু L/20 ইউজ করতে হবে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি সবগুলোই কিন্তু ইউজ হইতে পারে, আমাদের ক্ষেত্রে এই তিনটা ইউজ হয়েছে মানে যে এই তিনটা মুখস্থ করলেই হবে তা না। এবার হচ্ছে মাল্টিপ্লাইং একটা ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি, এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তা আমাদের FY এর ভ্যালু গিভেন ডাটা অনুযায়ী কত গিভেন ছিল দেখে আসি। এই দেখো, এই ডাটাটা কিছুক্ষণ আগে ইউজ করছি আমি, কোন ডাটা ইউজ হচ্ছে এটা মনে রাখবা, এটা কিন্তু অলরেডি ইউজ হয়েছে, আরো অনেক জায়গায় ইউজ হইতে পারে, আপাতত এটা কোনো না কোনো এক জায়গায় ইউজ হয়েছে। এবার আস্তে এটাও ইউজ হচ্ছে FY। FY এর ভ্যালু কত ধরে কত দেয়া আমার জন্য, তোমাদের জন্য অন্যটা দেয়া থাকতে পারে 40 KSI, তাহলে আমি এখানে 40 বসাবো। 40 বসাইলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত আসবে বলে মনে হয় তোমাদের? এখানে 0.8 আসবে। সেই জিনিসের ক্যালকুলেশনটাই এখানে করা, দেখো 0.8 আসলো। ঠিক আছে, এইবার হচ্ছে ক্লিয়ার স্পানটা বের করতেছিলাম আমরা। 144 আসছিল, 145 থেকে এই 10 ইঞ্চের অর্ধেক চলে গেল মানে 5 চলে গেল, আবার এদিকে 12 ইঞ্চের অর্ধেক চলে গেল মানে 6 চলে গেল। সেই জিনিসটাই করা হইলো। 12 × 12 মানে হচ্ছে 144, একই কথা। 144 থেকে 5 চলে গেল এবং 6 চলে গেল, তাহলে 133 ইঞ্চ আসলো। তাহলে L/24 মানে হচ্ছে 133 ডিভাইডেড বাই 24 ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে 0.8। কত আসে ভ্যালুটা? 4.433 আসে। তোমরা একটু মিলাই নিও ক্যালকুলেটরে করে। তাহলে 4.433 আসলো ফার্স্ট প্যানেল থেকে। পরের প্যানেলেও একইভাবে করা আছে, ক্লিয়ার কিনা দেখো সবাই। কিন্তু এটা হবে L/24, কারণ L/28, কারণ এটা বোথ এন্ড কন্টিনিউয়াস। তারপরে এখানে এসে হয়ে যাবে L/10। এটাতে দেখো ক্লিয়ার ডিসটেন্সটা কিভাবে বের করছে, বা ক্লিয়ার স্পানটা 6 × 12 মানে এটা ইঞ্চে চলে গেল। তারপরে এই পাশ থেকে 10 এর অর্ধেক বাদ দিছে, এই পাশ থেকে কিন্তু কোনো কিছু বাদ দেওয়ার নাই, সেজন্যই একটা টার্ম মাইনাস হয়েছে। অন্যগুলোতে কিন্তু দুইটা করে টার্ম মাইনাস হয়েছিল। তাহলে সেই হিসেবে L/10 ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর করা হয়েছে, এভাবে পাইলাম। তাহলে কোনটা বড় আসলো সবচেয়ে তিনটা প্যানেলের মধ্যে? ক্যান্টিলিভারের পোরশনটা। এখন এরকম কোন স্ল্যাব আমরা দিব না জেনারেলি, যে জায়গায় স্ল্যাবের থিকনেস এক জায়গায় ছোট এক জায়গায় বড়, আমরা জেনারেলি পুরো বিল্ডিং এ সেম স্ল্যাব থিকনেসই দিয়ে দিব। তাহলে কত দিব আমরা? 5.36 টাই সিলেক্ট করব। এখন 5.36 তো সরাসরি সিলেক্ট করতে পারবো না, কারণ 5.36 তো কিন্তু 0.25 এর রাউন্ডিং নাই, এটা 6 এর কম, মানে 0.25 এর রাউন্ডিং করতে হবে। তাহলে 0.25 এর রাউন্ডিং করার জন্য 5.36 টা কত হয়ে যাবে আপার রাউন্ডিং? 5.5 হয়ে যাবে। সেই জিনিসটাই এখানে লিখে দেওয়া হয়েছে, আপার রাউন্ডিং করা হয়েছে 0.25 এ, যেহেতু থিকনেসটা 6 এর কম।
তাহলে এই পেজটা আসলে কিন্তু এই পেজের উপর বেস করে করা, মানে এটা ছিল কোডের ওয়ার্ড টু ওয়ার্ড ভার্সন, এবার সেটা কোড ইউজ করে একটা এক্সাম্পল দিয়ে দেয়া হইলো। এটা বুঝতে পারছো? তাহলে এই থিকনেসটা কিসের বেসিসে বের করা হয়েছে? বেসিসটা কি? ডিফ্লেকশনের বেসিসে, মানে সার্ভিসিবিলিটির ডিফ্লেকশনের বেসিসে। এবার আসতেছে লোড ক্যালকুলেশন, মানে সেকেন্ড স্টেপ। এগুলো কিন্তু কোডের জিনিস, কোডের জিনিসে কোনো এক্সাম্পল লেখা নেই, যেগুলো তোমরা ল্যাব রিপোর্টে লিখবা সেগুলোতে এক্সাম্পল দিয়ে আছে, আমি বারবার করে বলতেছি। কিন্তু অতএব তোমরা অনেক সময় কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, ল্যাব রিপোর্টে কোন জিনিসটা থাকবে কোন জিনিসটা থাকবে না। এবার আসতেছি লোডের। লোড জেনারেলি দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্র্যাভিটি লোড আর একটা হচ্ছে ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেড লোড, একটা হচ্ছে লাইভ লোড। আর ডেড লোড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সেলফ ওয়েট আর একটা সুপার ইম্পোজ ডেড লোড। সুপার ইম্পোজ ডেড লোড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্লোর ফিনিশ বা লাইম কনক্রিট, আর একটা হচ্ছে পার্টিশন ওয়াল, অথবা যদি কোনো পার্টিশন ওয়াল না থাকে। তাহলে আমাকে বলো ফ্লোর ফিনিশ এবং লাইম কনক্রিট কোনটা কোন জায়গায় ইউজ হয়? ফ্লোর ফিনিশ ইউজ হয় জেনারেলি ফ্লোরে, আর লাইম কনক্রিট ইউজ হয় জেনারেলি রুফে। দুটাই কিন্তু স্ল্যাব, বুঝতে পারছো? দুইটাই কিন্তু স্ল্যাব। রুফে কিন্তু লাইম, মানে আমাদের নর্মাল বিল্ডিং এ, আমি টাইলস সহ বিল্ডিং এ বলতেছি না, একটা যে ফ্লোর ফিনিশ থাকে সেই জিনিসটা কিন্তু রুফে থাকে না, বুঝছো? রুফে থাকে লাইম কনক্রিট। রুফে কেন লাইম ইউজ করা হয়, লাইম কনক্রিট? এটা তো তোমরা ডিটেইলস অফ কনস্ট্রাকশনে পড়ে আসছো 2 তে। জল ছাদের জন্য। আর জল ছাদের জন্য দরকার কি? জল ছাদের দরকার কি? হিটটা যাতে পেনিট্রেট না, হিটটা আসতে যাতে না পারে। রিফ্লেক্ট হতে পারে, হিট, সানলাইট। অন্য কোনো কিছু? এবং লাইম কনক্রিট কিন্তু ইমপারমিয়েবল, মানে পানিও মানে পানিও ভিতরে পাস করতে পারে না। মূলত হিটটা আছে, তবে হিটের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটারটা, বুঝতে পারছো? মানে অনেক বিল্ডিং এ দেখবা পানি ভিতরে চলে আসে, দেয়াল চপসাইতে চপসাইতে চলে আসে আর কি, জিনিসটা বাজে হয়ে যায় খুব, বিশেষ করে বর্ষাকালে। ওকে, এই ধরনের আর কি। তো সেটা যাতে না হয় জেনারেলি লাইম কনক্রিট দেওয়া হয়। আর ল্যাটারাল লোডের মধ্যে কি কি আছে? উইন্ড লোড এবং আর্থকুয়েক লোড। আমি ল্যাটারাল লোডের পার্টটা রেড কালারের করে রাখছি কেন বলতে পারবে কেউ? স্যার এটা লো রাইজ বিল্ডিং, এবং লো রাইজ বিল্ডিং এর মধ্যে ল্যাটারাল লোড নেগলেক্ট করা হয়, তাই লাল কালার করা হয়েছে। তাহলে এটা যখন 4-1-এ যাবা তোমরা, তখন কিন্তু এই ল্যাটারাল লোড ক্যালকুলেশন করতে হবে। এবং তোমরা উইন্ড লোডের ক্যালকুলেশন শিখে আসছো ট্রাসের জন্য যদিও, আর আর্থকুয়েক লোডের ক্যালকুলেশন এই সেমিস্টারে শিখবা 3-2-তে। তখন তোমরা এই ল্যাটারাল লোড সম্বন্ধে জেনে যাবা ডিটেইলস, 4-1-এ গিয়ে সেটা অ্যাপ্লাই করবা। মানে দেখো সেমিস্টারের সাথে সেমিস্টার কিন্তু রিলেটেড, বাট তোমরা রিলেট করে পড়ালেখা করতেছ না বা করো না আর কি। তো আসলে করা উচিত, অনেক জিনিসই ইজি হয়ে যাবে তখন তোমাদের জন্য। আর যেহেতু এখানে পিডব্লিউটা কি বলছিলেন? পিডব্লিউ হচ্ছে পার্টিশন ওয়াল, লোড বিয়ারিং ওয়াল না। কিন্তু লোড বিয়ারিং ওয়াল হচ্ছে লোড বিয়ার করে, পার্টিশন ওয়াল শুধুমাত্র এক রুম থেকে অন্য রুম আলাদা করার জন্য যে ওয়ালটা দেয়া হয় এটাকে বলা হয় পার্টিশন ওয়াল। এটা জেনারেলি ফ্লোরে থাকে, রুফে জেনারেলি পার্টিশন ওয়াল থাকে না, রুফে তো ওপেন এরিয়া, বুঝো নাই? জি স্যার। পিডব্লিউ হচ্ছে পার্টিশন ওয়াল। এবার হচ্ছে লোড বের করা হয় কিভাবে? ইউএসডি মেথডে। আমি কিন্তু ইউএসডি মেথডের কথা বলতেছি, কারণ আমরা স্ল্যাবটা ডিজাইন করব ইউএসডি মেথডে। তাহলে এই টোটাল লোডটা বের করা হয় কিভাবে? ডেড লোডের সাথে 1.2, লাইভ লোডের সাথে 1.6। এই ফ্যাক্টর দুইটা আসলে কিন্তু বিভিন্ন কোডে বিভিন্ন ধরনের ইউজ হয়, অনেক সময় 1.4, 1.7 ইউজ হয়। তা আমি 1.2 এবং 1.6 ধরছি কেন? তোমরা মনে হয় নিলসনের বইতে 1.2 এবং 1.6 করে আসছো, তাই না? তো যেহেতু তোমরা নিলসনের বইতে এটা করে ইউজ টু, সেজন্যই আমি এটা দিয়ে করাচ্ছি। তবে আপাতত মনে রাখবা যে
বিভিন্ন কোডে কিন্তু এই ফ্যাক্টরটা বিভিন্ন ধরনের দেয়া, এমনকি বিএনবিসি তে 1.4 আর 1.7 দেয়া। তো বিএনবিসিটাতে যাচ্ছি না আমরা, হয়তোবা তোমরা 4.1 গিয়ে যখন বিএনবিসি দিয়ে যদি করান স্যারে, তাহলে এখানে কিন্তু 1.4 এবং 1.7 দিয়ে করাবেন। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি ফ্যাক্টরটা কিন্তু চেঞ্জ হইতে পারে 4.1 গিয়ে, অন্যগুলো সেম থাকবে কনসেপ্ট। এবার আসো ডেট লোডে কি কি আসে। সেলফ ওয়েটটা আসবে, আর সুপার ইম্পোজ ডেট লোডের মধ্যে আসবে ফ্লোর ফিনিশ অথবা লাইম কনক্রিট, আর পার্টিশন ওয়াল যদি গিভেন থাকে আসলো, আর নাইলে আসবে না। তাহলে আমরা কিন্তু ফ্লোরের জন্য ডিজাইন করতেছি, আমরা কিন্তু রুফ ডিজাইন করতেছি না। আমি যে ডিজাইনটা এখানে করে দেখাচ্ছি সেটা কিন্তু রুফের জন্য না। রুফ হইলে আমি ফ্লোর ফিনিশ না নিয়ে আমাকে কি নিতে হইতো, লাইম কনক্রিট নিতে হইতো। বুঝতে পারছো? যদি আমি রুফ ডিজাইন করতাম তাহলে লোড ক্যালকুলেশনে আমাকে লাইম কনক্রিট নিতে হইতো। যেহেতু আমি স্ল্যাব বা নর্মাল একটা টাইপিক্যাল ফ্লোর ডিজাইন করতেছি, তাহলে সেটাতে আমার ফ্লোর ফিনিশ নিতে হবে। কখন কোনটা নিতে হবে কোয়েশ্চেনে পরে দেখবা। ধরো দুইটার জন্যই ভ্যালু দিয়ে আছে, তোমাকে বের করতে বলছে লাইম কনক্রিটের জন্য, তাহলে তুমি যদি লাইম কনক্রিট না নিয়ে মানে ফ্লোর রুফেরটা না নিয়ে যদি ফ্লোরেরটা নাও, তাহলে কিন্তু হবে না। এই ভুলগুলো করবা না। সিম্পল ভুল, কিন্তু এই সিম্পল ভুলের কারণেই দেখবা পুরো ক্যালকুলেশনটা উল্টা হয়ে গেছে। মানে যে সামান্য ট্রিক্স দেওয়া হইলো তোমরা বুঝছো কিনা দেখার জন্য, সেই জায়গায় এই ধরতে পারো না, তাহলে কিন্তু দেখবা যে নাম্বার কমে যাবে। সেজন্যই আমি বারবার বলে দিচ্ছি তোমাদের, কোয়েশ্চেনে কিন্তু এই টাইপের গুলো আসে পরীক্ষায়। আর একটা কোশ্চেন ছিল বলো স্যার, রুফ ডিজাইনের সময় কি স্যার পিডব্লিউটা লাগবে যদি গিভেন থাকে? রুফ ডিজাইনে লাগবে পিডব্লিউ না। অনেক ক্ষেত্রে ইউজ হয় কি, পিডব্লিউ সরাসরি না দিয়ে অনেক সময় হচ্ছে একটা লোড দিয়ে দেয় রুফের জন্য। সেটা কিভাবে দিয়ে দেয় আমি বলি। অনেক সময় অনেকের রুফে গার্ডেনিং করে, মানে বিভিন্ন ধরনের ওয়াল তুলে সেখানে মাটি দিয়ে ভরাট করে, সেখানে বিভিন্ন টাইপের প্ল্যান্ট লাগানো হয়, ইন্টেরিয়র ডিজাইন করা হয় আর কি ছাদে। সেটারও তো একটা লোড আছে। এখন যদি সেটা করা হয় বা ফিউচারে করবা বলে ধরো, যে কোনো বিল্ডিং এ ধরো মালিক চাইলেই তো করতে পারে, তো সেই সময় যাতে সেফ থাকে সেজন্যই একটা মিনিমাম পার্টিশন ওয়াল ধরে করতে হয় রুফে। বুঝতে পারছো? নর্মালি থাকে না, ঠিক আছে তুমি যেটা বললা, কিন্তু অনেক সময় ফিউচারে যদি কেউ করে সেই সময় যদি বিল্ডিং ভেঙে যায় তাহলে তো সমস্যা, বুঝা নাই? সেজন্যই একটা মিনিমাম লোড ধরে রাখতে হয়। আচ্ছা গেল। এবার ডেট লোডের জন্য, যেহেতু আমি ফ্লোরের জন্য করতেছি, আমি ফ্লোর ফিনিশটা নিয়েছি, লাইম কনক্রিট কিন্তু নিই নাই। তাহলে দেখি আমাদের কি কি লোড দেওয়া ছিল। আমাদের বিল্ডিং প্ল্যানটাতে দেখি, প্ল্যানটাতে যে ওয়ালগুলো ছিল সেগুলো কি লোড বিয়ারিং ওয়াল ছিল নাকি পার্টিশন ওয়াল ছিল? লোড বিয়ারিং ওয়াল ছিল। তাহলে এখানে কোনো পার্টিশন ওয়াল ছিল না, তাই পার্টিশন ওয়ালের ভ্যালু 0। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার আমরা এটাকে ফ্লোর হিসেবে এজিউম করতেছি কেন, রুফ এজিউম না করে? না, রুফ হিসেবে এজিউম করতেছি না, আমি বলি এটা হচ্ছে একটা দোতলা বিল্ডিং। ধরো দোতলা বিল্ডিং, এটা ধরো মাটি, এখানে একটা স্ল্যাব আছে, মানে এটা হচ্ছে তারপরে হচ্ছে এভাবে করে বিল্ডিংটা উঠে গেছে উপরের দিকে, তারপরে আরেকটা স্ল্যাব আছে। তাহলে একতলা শেষ হইলো, ফার্স্ট ফ্লোর শেষ হইলো, সরি মানে ফার্স্ট ফ্লোর মানে তো আসলে দ্বিতীয় তলা। যাক, মানে এইভাবে স্ল্যাব আছে। তাহলে স্ল্যাব কয়টা আছে বলো দেখি, দোতলা বিল্ডিং এর স্ল্যাব কয়টা? তিনটা। তিনটার মধ্যে আমাকে এই দুইটা স্ল্যাব ডিজাইন করতে হবে ফ্লোরের মতো করে, আর এইটা ডিজাইন করতে হবে রুফের মতো করে। তার মানে আমি বলতে চাচ্ছি আমাদের দুই ধরনের ডিজাইনেই রিয়েল লাইফে করতে হয়, মানে রুফও ডিজাইন করতে হয় আবার ফ্লোরও ডিজাইন করতে হয়। স্যার এখানে তো স্ল্যাবের উপরে কোনো কন্টিনিউয়াস কোনো ওয়াল টল কিছু ছিল না, তো সেই অনুযায়ী এটা ধরা যায় না রুফ। কোনটা? যে সেকশন 1-1টা যখন দেখালেন ওটার স্ল্যাবের উপরে তো কোনো কন্টিনিউয়াস কোনো ওয়াল টল কিছু ছিল না। স্ল্যাবের উপরে আছে কিনা সেটা তো প্ল্যানে বুঝতে পারবে না তুমি। এলিভেশন ভিউতে স্যার এটা ক্রস সেকশন নিলে তো বোঝার কথা না? এলিভেশনে বুঝতে পারবা,
জি স্যার, ওই সেকশন 1-1 তো তো ছিল না উপরে কিছু। এটা কিন্তু প্ল্যান, এটা এলিভেশন না। না না, এলিভেশন ভিউটা দেখা যায় না স্যার, ওই সেকশন 1-1। স্যার এরপরের সেকশন 1-1 এ তো আমি টাইপিক্যাল ডিজাইন করতেছি এমনি, সেখানে আছে কিনা নাই সেই জিনিসটা তো মানে ড্রয়িং এ ওইটার রিপ্রেজেন্টেশন ওইভাবে যে করতে হবে, বা এখনো কিন্তু আমি কয়তলা বিল্ডিং ডিজাইন করতেছি সেটা কিন্তু তোমাদের বলি নাই এখানে, বুঝছো? কয়তলা বিল্ডিং ডিজাইন করতেছে, হয়তো বা তোমাকে কোয়েশ্চেনে এই জিনিসটাই বের করতে দিতে পারে, কয়তলা বিল্ডিং ডিজাইন করতে হবে টোটাল লোড এত হওয়ার জন্য। মানে কোয়েশ্চেন তো অনেক ধরনের হইতে পারে, মানে তোমাদের ধরো বিল্ডিং এর স্টোরি সংখ্যা বলে দিয়ে তারপরে ডিজাইন করতে বললো, আবার অনেক সময় হইতে পারে বিল্ডিং এর প্ল্যান বলে দিল, টোটাল লোড কত আসবে বলে দিল, বলছে যে টোটাল লোড এত মিলাইতে গেলে মানে কয়টা ফ্লোর হইতে হবে, এই জিনিসটাও কিন্তু কোয়েশ্চেনে আসে। এইটা তো আমি নর্মাল প্রসিডিউরস আগাচ্ছি, বুঝো নাই? আর তোমরা যদি অ্যাকুরেটলি আঁকতে চাও তাহলে দিয়ে দিতে পারো, মানে উপরেও ওয়াল দেখাই দিতে পারো আর কি, এদিকেও ওয়াল দেখাই দিতে পারো, শুধু কথা এটা তোমাদের উপর। বিম তার দেখাইতে পারবে না, ওয়াল দেখাই দিতে পারো, দেখাইলে ভুল হবে না। তুমি যেটা বললা সেটা অবশ্যই লজিক্যাল, দেখাইলে কিন্তু ভুল হবে না, বাট দেখাই দিতে পারো, বা না দেখাইলেও তেমন কোনো সমস্যা নেই। ড্রয়িং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিটেইলিং, আমি বারবার করে বলতেছি, কিন্তু ডিটেইলিং এ কোনো ভুল থাকতে পারবে না। যদি এটা ডিটেইলিং হয়ে থাকতো তাহলে হয়তো বা তুমি বলতে পারতা যে দেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা আমি আসি, লোডের ক্যালকুলেশন গেল। ফ্লোর ফিনিশ কত দেয়া আমাদের আমাদের ডাটার জন্য, ফ্লোর ফিনিশ কত দেয়া দেখো তো। কোনটা নিবা? 25 পিএসএফ। পিএসএফ মানে কি? পাউন্ড পার স্কয়ার ফিট। পাউন্ড পার স্কয়ার ফিট, তাহলে দেখো 25টাই নিলাম। এবার হচ্ছে সেলফ ওয়েট কিভাবে বের করব? সেলফ ওয়েট হচ্ছে থিকনেসটা বের করছিলাম কোন ইউনিটে? থিকনেসটা কিন্তু ফার্স্ট স্টেপে বের করা আছে, থিকনেসটা বের করছিলাম কোন ইউনিটে? ইঞ্চ। কেএসআই। ইঞ্চে। থিকনেসের ইউনিট কেএসআই হয়। ইউনিট সম্বন্ধে এই ধারণা নিয়ে তোমরা পড়ালেখা করতেছো। আচ্ছা, টি এর ভ্যালুটা হচ্ছে ইঞ্চে পাইছিলাম, তাহলে আমাকে সেটা পাউন্ডে সরি ফিটে নিয়ে যাইতে হবে। ফিটে নিয়ে যাইতে গেলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে টি ডিভাইডেড বাই 12। 12 দিয়ে কি জন্য ভাগ করা হয়েছে এটা এক্সপ্লেইন করলাম। আর কনক্রিটের ইউনিট ওয়েট কত সেটা তো জানো তোমরা, 150 পাউন্ড পার কি ইউনিট কি सर पीएसएफ है स्क्वायर फीट। सर पाउंड फीट पर स्क्वायर फीट। पर स्क्वायर पाउंड पर फीट। स्क्वायर फीट है পাউন্ড পার কিউবিক ফিট। তোমরা ইউনিট আচ্ছা, ওয়েটের pound ইউনিট per জানো cubic। না। পার ইউনিট ভলিউমে, ভলিউম মানে কিন্তু ফিট কিউব, পার ইউনিট ভলিউমে ওয়েট হচ্ছে ইউনিট ওয়েট। তাহলে পিসিএফ, তাহলে কি 150 পিসিএফ ইনটু এটার ইউনিট কি? টি বাই 12 এর ইউনিট ফিট। ফিট। তাহলে পিসিএফ মানে হচ্ছে পাউন্ড পার কিউবিক ফিট, মানে পাউন্ড ডিভাইডেড বাই ফিট কিউব। পাউন্ড ডিভাইডেড বাই ফিট কিউব কে ফিট দিয়ে গুণ দিলে কত হয়? ফিট দিয়ে গুণ দিলে পাউন্ড কি পার হয়? স্কয়ার ফিট। পাউন্ড পার স্কয়ার ফিট, সেজন্যই পিএসএফ আসছে এখানে, মানে ফিট একটা ক্যান্সেল হয়ে গেছে সেজন্য। তাহলে ভ্যালুগুলো বসাইলাম, টি এর ভ্যালু আসছিল 5.5 আর 12 আগে থেকে দেয়া, সেই হিসেবে বের করলাম। আমার আসছে 68.75 পিএসএফ। সেই জিনিসটাই আমি এখানে বসাই দিলাম সেলফ ওয়েট। তাহলে সেলফ ওয়েটটা পেয়ে গেলাম, ফ্লোর ফিনিশ পেয়ে গেলাম, পার্টিশন ওয়াল পেয়ে গেলাম, সবগুলো যোগ করলে লাইভ লোড ডেড লোডটা পেয়ে গেলাম। এবার দেখি লাইভ লোড কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে তোমাদের নিলসনের বইতে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্ট থেকে জেনারেলি বের করতে হয়। তো তোমাদের এত অসুবিধা না করে এখানে সরাসরি দেওয়া আছে, তবুও তোমরা চার্টটা কিন্তু দেখে নিও, মানে কোন ধরনের বিল্ডিং
রেসিডেন্সিয়াল বিল্ডিং হইলে এক ধরনের, স্কুল হইলে এক ধরনের, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হইলে এক ধরনের, হ্যাজার্ডাস বিল্ডিং হইলে এক ধরনের, মানে বিভিন্ন ধরনের বিল্ডিং এর ক্ষেত্রে লাইভ লোডটা বিভিন্ন ধরনের ধরা হয়। তো এইখানে বলে দিছে লাইভ লোড ফ্লোরের জন্য কত, আমাদের কিন্তু ফ্লোরেরটা নিতে হবে, রুফেরটা না। কত? 60 PSF। তাহলে সেটাই নিলাম আমরা, এই লাইভ লোড 60 PSF। দেখো PSF ইউনিট সেম আছে, ইউনিট সেম থাকলে যোগ বিয়োগ করা যাবে। তাহলে করলাম কি, এই দেখো আমরা 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড করলাম, করে PSF এ পাইলাম, সেটাকে 1000 দিয়ে ভাগ করে KSF এ নিয়ে গেলাম, KSF এ নিয়ে গিয়ে দশমিকের পর 2 ঘর রাখলাম। এখন আমরা বলি তোমাদের তোমরা যে ল্যাব রিপোর্ট করবা সেটার জন্য দশমিকের পরে 3 ঘর রাখবা এই জায়গায়, এগুলো খেয়াল রাখবা। কিন্তু এখানে দশমিকের পর 2 ঘর করে দেয়া, পরীক্ষায় তোমরা 2 ঘর করতে পারো, কিন্তু ল্যাব রিপোর্টটার ভেরিয়েবিলিটি মেনটেন করার জন্য এখানে দশমিকের পরে 3 ডিজিট রাখবা। এগুলো ভুল করবা না কেউ, এগুলো ভুল করলে কিন্তু দেখবে যে ল্যাব রিপোর্টে তোমরা মার্ক পাচ্ছ না, তোমরা নিজেরাই বুঝতেছো না কেন পাচ্ছ না, যদি এরকম হয়, মানে এটা মেনটেন না করো আর কি। যদিও এটার জন্য মার্ক কাটা গেলে কাটা যাবে 0.25, তাহলে এটা ভুল হইলে মোমেন্টটা ভুল হয়ে যাবে না, মোমেন্ট ভুল হয়ে যাবে, মোমেন্ট ভুল হয়ে গেলে রেইনফোর্সমেন্টের এরিয়া ভুল হয়ে যাবে, রেইনফোর্সমেন্টের এরিয়া ভুল হইলে স্পেসিং ভুল হয়ে যাবে, স্পেসিং ভুল হইলে ডিটেইলিং ভুল হয়ে যাবে। অতএব যেখান থেকে ভুল হবে সেখান থেকে তোমাদের আবার রিপিট করতে হবে, অতএব একটু কনসার্ন থেকে করবা। ডিজাইন ল্যাব রিপোর্ট যেহেতু বড়, যেহেতু একবার করলেই কমপ্লিট হয়ে যায়, সেভাবেই করবা। আচ্ছা, এবার আসতেছে মোমেন্টের কোএফিসিয়েন্ট বের করো। এই মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করার জন্য কিছু চার্ট আছে, এটা নিলসনের বইতে চ্যাপ্টার 12 থেকে এই চার্টটা নেয়া, মানে 12.10 এখানে দেয়া আছে, দেখো 12.10 ফিগারটা। স্ল্যাবের ভ্যালু যদি ডিসকন্টিনিউয়াস বা আনরেস্ট্রেইনড হয়, ডিসকন্টিনিউয়াস বা আনরেস্ট্রেইনড মানে হচ্ছে ওয়াল টাইপের, ওয়ালের সাথে কিন্তু স্ল্যাবের কোনো কানেকশন নাই। দেখো এই ওয়াল আর স্ল্যাব কিন্তু আলাদাভাবে, এখানে কিন্তু একটার উপর একটা বসাই দেওয়া হয়েছে এরকম, কিন্তু বিমেরটা কিন্তু একসাথে কাস্টিং করা হয়, কনক্রিটের সাথে অ্যাটাচমেন্ট আছে, এটা কিন্তু আলাদা না, এখানে একটা দাগ নাই, কিন্তু ওয়ালেরটা কিন্তু আলাদা। তো ওয়ালেরটা কিন্তু আনরেস্ট্রেইনড, মানে একটা একটাকে রেস্ট্রেইন করে না বা রেস্ট্রিক্ট করে না, একটা একটাকে বাধা দেয় না, দুইটা জিনিস আলাদা। তো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এবং আনরেস্ট্রেইনড। আর হচ্ছে বিমও আছে আমাদের, এটা হচ্ছে বিমের পোর্শন, এগুলো হচ্ছে বিম সবগুলো, এপাশেও বিম, মাঝখানেও বিম, এপাশেও বিম, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা ফিগার থেকে আসলে কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে। আমরা একটু যাই, কোএফিসিয়েন্ট গুলো আমাদের ছিল এইটা। তাহলে দেখো বাম পাশে ওয়াল থাকলে কি হবে, একদম বাম পাশে এই দেখো এখানে ওয়াল মানে আনরেস্ট্রেইনডটা, এগুলো নিতে হবে, উপরের ভ্যালুগুলো, নিচের গুলো না, কিন্তু নিচের কোএফিসিয়েন্ট গুলো না। তাহলে ওয়াল থাকলে বাম পাশে কত আসে, এটা 0, মাঝখানে কত আসে 1/11। তাহলে সেই জিনিসটা দেয়া হইলে দেখো বাম পাশে 0 আর মাঝখানে হইলো 1/11 ওয়াল থাকলে। এইবার আসো বিম থাকলে, এইবার এখানে আরেকটা কন্ডিশন আছে, মাঝখানে বাম পাশে ওয়াল থাকলে 11 আসে, আর ডান পাশে বিম থাকলে কত আসে দেখি, ডান পাশে বিম থাকলে কত আসে দেখি, ডান পাশে বিম থাকলে কত আসে, এটা ডান পাশে কিন্তু বিম, ডান পাশে বিম থাকলে মাঝখানেরটা কত আসে দেখতেছো না তোমরা? স্যার এই জায়গাটা বুঝি না, আরেকবার একটু বলতে পারবেন? স্যার আরেকবার একটু বোঝালে ভালো হতো স্যার। মানে আমি বলতে চাচ্ছি বাম পাশে ওয়াল, ডান পাশে ওয়াল থাকলে হবে মাঝখানে 1/11, ঠিক আছে। বাম পাশে ওয়াল, ডান পাশে ওয়াল থাকলে 1/11, আর বাম পাশে বিম, ডান পাশে বিম থাকলে হবে মাঝখানে 1/14।
কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুইটার কম্বিনেশন আছে, বাম পাশে ওয়াল আছে, ডান পাশে বিম আছে। কোনটা নিবা তাহলে? 1/11 নিবা নাকি 1/14 নিবা? বড়টা স্যার। বড়টা নিবা, এটাই করছে। 1/11 আর 1/14 এর মধ্যে 1/11 বড়, সেজন্য 1/11 নিলাম। ঠিক আছে। আর যদি আরো কনসার্ন থাকে তোমরা পরবর্তীতে ভিডিও দেখো, আর যদি তবুও না বুঝো তাহলে আমাকে পরে জিজ্ঞেস করো। তারপরে আসতেছে বিম, যেই জায়গায় বিম থাকবে সেই জায়গায় কত, যে জায়গায় বিম থাকবে সেই জায়গার ইমিডিয়েট বামেও 12, 1/12, ডানেও 1/12। ঠিক আছে না? দেখো, যে জায়গায় বিম সেই জায়গার ইমিডিয়েট বামেও 1/12, ডানেও 1/12। তো সেই জিনিসটাই লেখা হইলো দুইটা জায়গায়। স্যার কিন্তু আমার কথা বোঝা যাচ্ছে না, একটু যে ক্লিয়ার। স্যার যে সি ছবিটা দেখাচ্ছেন, স্যার যে সি ছবিটা দেখালেন এটা তো স্যার আমাদের লেফট সাইডে তো ওয়াল আছে, ওটা তো স্যার দুই সাইডে বিম ছিল। সেটাই তো স্যার ছবির সাথে তো আমাকে সবগুলো কন্ডিশন মিক্স করে করতে হবে। তুমি একটা স্ট্যান্ডার্ড ছবি থেকে তোমার কন্ডিশনটা বের করে নিতে হবে। তুমি যেটা করতেছো সেটা হুবহু তো তুমি পাবা না, তোমাকে নিজস্ব জাজমেন্ট ইউজ করে সেটা চেঞ্জ করে নিতে হবে। যেমন এই জায়গার মানে মোমেন্টটা ডিপেন্ড করতেছে এই সাপোর্টের উপরে, এই ডান পাশে কি আছে তার উপর ডিপেন্ড করতেছে না, বাট মাঝখানেরটা ডিপেন্ড করতেছে বামে আর ডানে কি আছে। মাঝখানেরটা বের করার জন্য দুইটা কন্ডিশন চিন্তা করতে হবে, কিন্তু যখন এই জায়গায় বের করতেছে তখন খালি এই জায়গার সাপোর্ট কন্ডিশন দেখলেই হচ্ছে। যেমন আমি এখানে বের করতেছি, এখানে বিম আছে, শুধু এখানেরটা চিন্তা করলেই হচ্ছে, আমার এটার ডানে বা মানে আমি চিন্তা করতে হচ্ছে না। সবসময় যে একটা ছবি ধরে সবগুলো বের করবে এরকম না, এরকম পাবা না তুমি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু কেস, এগুলো কিন্তু সবগুলোই একই। দেখো এখানে সবগুলো ওয়াল আর এখানে সবগুলো বিম, তাহলে রিয়েল লাইফে কি সবগুলোই বিম থাকবে? যেমন আমরা যেটা করতেছি সেটা ওয়ালও আছে বিমও আছে, তো কম্বিনেশন, তো কম্বিনেশন হইলে এই ধরনের করে দুইটা মিক্স করে তোমার কন্ডিশনটা তোমার বানাই নিতে হবে। তাহলে দেখো এটা তো বাম পাশে 1/12, ডান পাশে 1/12। তারপরে আস্তে দেখি এই মাঝখানেরটা গতবারের মতোই। দেখো এটা যদি বাম পাশে বিম, মানে এক পাশে বিম এক পাশে ওয়াল, তাহলে বিম থাকলে ছিল 1/14 আর ওয়াল থাকলে ছিল 1/11। তাহলে কোনটা বড়? 1/11 বড়, 1/11 নিলাম। ঠিক আছে। এবার আসতেছে যদি ওয়াল থাকে, যে জায়গায় ওয়াল সেই জায়গায় সাপোর্ট কত। দেখো যে জায়গায় ওয়াল, এই ওয়াল, এটা ওয়াল, মাঝখানে করো ওয়ালটা কিন্তু এক পাশে না, এক পাশে হইলে আমরা এটা নিতাম, এটা মাঝখানের ওয়ালটা। মাঝখানের ওয়াল হইলে বাম পাশে কত? 1/10। এটা তো আপনি স্প্যান্ড্রেল দেখতেছেন স্যার। বুঝি না। সেটা তো আপনি স্প্যান্ড্রেল দেখলেন। সেটাই বলতেছি, যেটাতে দেয়া নাই, যেমন এই জায়গায় তো দেয়া নাই, দেয়া না গেলে এই ভ্যালুতে ট্রান্সফার, মানে সবগুলোই 1/10 বলে একটা ভ্যালু লিখছে। এটাও 1/10, এটাও 1/10, এটাও 1/10, সেজন্য একটা ভ্যালু লিখছে। যেমন এগুলো ভিন্ন বলে কিন্তু তিনটা আলাদা লিখছে, এই তিনটা ভিন্ন বলে তিনটা আলাদা লিখছে, এই তিনটা সেম বলে একটা ভ্যালু লিখছে, এই তিনটা সেম বলে একটা ভ্যালু লিখছে, এখানে তিনটা ভিন্ন বলে আবার তিনটা ভিন্ন লিখলো, এখানে তিনটা ভিন্ন বলে আবার তিনটা ভিন্ন লিখলো। মানে একটা ভ্যালু থাকা মানে কিন্তু তিনটা সেম বলেই একটা ভ্যালু লেখা হয়েছে। মানে তোমরা মনে করো না যে ডিসকন্টিনিউয়াস এর জন্য ভ্যালুটা নাই, আসলে কিন্তু সেম বলে একটা ভ্যালু লেখা হয়েছে। তাহলে সেই হিসেবে এক পাশে ধরলে আসতেছে 1/10 আর এই পাশে ধরলে আসতেছে 1/11 আর এই পাশে ধরলে আসতেছে, সরি এই পাশে তার যাব না, তো এগুলো আসতেছে 1/10 আর 1/11। কোনটা বড়? কোনটা বড়? 1/10। 1/10 বড়। তাহলে আমি বলবো তোমাদের এখানে 1/10 ধরা উচিত, যদিও আমার এখানে 1/11 ধরা আছে। ঠিক আছে, এটা 1/10 ধরা উচিত তোমাদের করার সময়। এরপরে আসো ক্যান্টিলিভারের কোএফিসিয়েন্ট কত। বাকিটা তো ক্যান্টিলিভার, এই জায়গাটা ক্যান্টিলিভারের কোএফিসিয়েন্ট কত? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কোএফিসিয়েন্টটা কত বলো দেখি, বলতে পারবা কেউ? তোমরা চুপ করে থাকো কেন আমি বুঝি না। তোমরা পারলে বলবা, না পারলে বলবো সরি স্যার পারবো না।
তোমরা চুপ করে থেকে সময় নষ্ট করো কেন? ফেস টু ফেস তো হলে বোঝা যায় তোমরা পারতেছো কি পারতেছো না। এখন তো আমি বুঝতেছিও না তোমরা কি আদৌ শুনতেছো নাকি শুনে আনসার দিচ্ছ না। স্যার 1/8 হইতো বোধহয়। অবশ্যই 1/8, WL স্কয়ার বাই 8 না? জি স্যার। 1/8 হইতো। আর ক্যান্টিলিভার হইলে কত হবে? স্যার হাফ। WL স্কয়ার বাই 2 হবে, জি স্যার। মানে সেখান থেকে হাফটা আসছে, জি স্যার। তাহলে সেজন্যই এটা হাফ। ওকে গেল। তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো বের করা হইলো। তাহলে এই কোএফিসিয়েন্ট গুলোর সাথে WL স্কয়ার গুণ করে দিলেই তুমি মোমেন্ট পেয়ে যাবে। এই হলো কথা। W এর ভ্যালু কিছুক্ষণ আগে বের করে রাখছো এবং L এর ভ্যালু প্রত্যেকটা রেসপন্সের জন্য এখানে L এর ভ্যালু বসাবা কত? এখানে L এর ভ্যালু বসাবা এই ক্লিয়ার রেসপন্সটা, এখানে L এর ভ্যালু বসাবা এই ক্লিয়ার রেসপন্সটা, এখানে L এর ভ্যালু বসাবা এই ক্লিয়ার রেসপন্সটা এটার, আর এখানে L এর ভ্যালু কোনটা বসাবো? এই ক্লিয়ার রেসপন্সটা। যদিও দুইটা সেম আমাদের ক্ষেত্রে, এই Lটাও বসাবা এটা, এই Lটাও বসাবা এটা, আর এই Lটা বসাবো কোনটা? এই 1/10 টা আবার দেখাবেন? আমি পরে আসতেছি, এগুলো ভিডিও থেকে দেখে নিয়ে। আমি এটাতে এত টাইম দিলে শেষ হবে না আমার সিলেবাস। 1/, এটা একটু দেখো আগে, পরে টাইম পাইলে বলে দিব। এইখানে L এর ভ্যালু কোনটা বসাবো? 6 ফিট। 6 ফিটের করেসপন্ডিং যে Lটা আসবে ক্লিয়ার স্পান কিন্তু। Yes sir. Yes sir, 6 feet minus 5. আরেকটা জিনিস আমি তোমাদের বারবার করে বলতেছি, যখন যে জিনিস আলোচনা হয় সেই জিনিস সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে তখনই আলোচনা করে নিব। আমি একটা জিনিস পড়াই ফেলার পর অন্য জিনিসে চলে আসার পরে তোমরা আগের জিনিস বলো কেন? এভাবে ব্যাক ট্র্যাক করা তো অলওয়েজ সম্ভব না। আচ্ছা গেল এটা। W এর ভ্যালুটা আমি স্টেপ 2 থেকে পাইছিলাম, স্টেপ 2 তে করে আসছিলাম, আর L এর ভ্যালু কিন্তু স্টেপ 1 এই বের করা আছে। এই জিনিসটা করে ভ্যালুগুলো পাইলাম আমি। এবং L এর ভ্যালু কিসে বসাবো এখানে? ইঞ্চে নাকি ফিটে? ফিটে। ফিটে বসাইতে হবে, কিন্তু আমরা ফার্স্টে ইঞ্চে বের করে রাখছিলাম, সেটা ফিটে নিয়ে যাইতে হবে, কারণ এখানে লোডের ভ্যালুটা ফিটে আছে, কিপ পার স্কয়ার ফিটে আছে। লোডের ভ্যালুটা যেহেতু ফিটে আছে, লেন্থের ভ্যালুও ফিটে বসাইতে হবে। ফিটে বসাইলে তোমরা এই কিপ ফিট পার ফিটে ভ্যালুটা পাবা, কারণ স্ল্যাবে মোমেন্ট বের হয় পার ফিটে। বুঝতে পারছো? এইভাবে করে ভ্যালুগুলো লেখা হইলো। তাহলে এখানে 0, এখানে 2.35, আর এই জায়গায় দেখো বাম পাশেরটা চিন্তা করলে 2.15, ডান পাশেরটাও চিন্তা করলে 2.15। তাহলে যেটা বড় সেটা লেখা হবে, সেটা বড়টা লেখা হইলো। এবার এখানেও 2.35, আর এখানে আসতেছে 2.35 আর 3.27, কোনটা লিখবা? বড়টা লিখবা, 3.27টা লিখবা। এবার এই 4th স্টেপ থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। এবার আমি কিছু কোয়েশ্চেন করব তোমাদের। আচ্ছা স্টেপ 3 এর চিত্রটা কি দুইবার করে আঁকার কোনো দরকার আছে? দুইবার এটাতে? জি স্যার, এটা তো দরকার নেই। তোমরা একবারে দেখাই দিতে পারলে একবারেও দেখাই দিতে পারো। হ্যাঁ আচ্ছা, একটু মনে আসছিল একটা। এতদূর গেল, এটা সম্বন্ধে কি বলতেছিলাম? স্যার বলছিলাম যে দুইবার করে চিত্র দেখাতে হবে নাকি?
আচ্ছা, দুইবার করে চিত্র তোমরা যদি একবারে দেখাই দিতে পারো তাহলে কোনো সমস্যা নেই। যেমন একবারে মানে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে কোএফিসিয়েন্টটা, তোমরা সরাসরি এটা দেখাইতে পারো এবং ডান পাশে ইকুয়াল দিয়ে অথবা নিচে ইকুয়াল দিয়ে সরাসরি এটাও দেখাই দিতে পারো এবং তারপরে এটাও দেখাই দিতে পারো, মানে জিনিসগুলো একসাথেই দেখাই দিতে পারো কিন্তু রিপ্রেজেন্টেশনটা যাতে ঠিক থাকে। এটাও কি পাওয়ার পয়েন্টে করবো? না না, সেটা তোমরা হাতে, এগুলো তোমরা হাতে আঁকবা, এগুলো পাওয়ার পয়েন্টে করার দরকার কি, এগুলো হাতেই করো। আমি প্রথম ছবিটা তুমি সরাসরি ইয়ে থেকেই নিতে পারো আর কি, সেটাই বললাম। প্রথম ছবিটাও চাইলে হাতে এঁকে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বাট অন্যগুলো হাতে লিখতে হবে। ডিজাইন প্যাডে আঁকবা এবং ডিজাইন প্যাডে ভালো পেন্সিল ইউজ করে আঁকবা যাতে ছবি তুলে যেটা জমা দিচ্ছ সেটা দেখে বোঝা যায়। ডিজাইন প্যাড তো এখানে অ্যাভেলেবেল নাই স্যার। কালেক্ট করতে পারবা, এক সপ্তাহ টাইম আছে, এক সপ্তাহের ভিতরে কোনো জায়গা থেকে ডিজাইন প্যাড কালেক্ট করতে পারবা না? ডিজাইন প্যাডে ছবি তুললে বোঝা যায় না স্যার ডিজাইন প্যাড তো স্যার পাইনি স্যার। ডিজাইন প্যাড দুই ধরনের আছে, একটা হালকা মার্ক করা আছে, তোমরা অনেকে কিনো কি গাঢ় মার্ক করাটা, গাঢ় মার্ক করাটা ছবি তুললে কিছু বোঝা যায় না। একটা গ্রিড থাকবে যে একটু হালকা, গ্রিড গুলো খুবই হালকা, মানে বোঝা যাবে কিন্তু একদম গাঢ় না। তুমি এটার উপর যদি পেন্সিল দিয়ে দাগ দাও তাহলেও বোঝা যাবে, কিন্তু গাঢ় যেটা সেটার উপর পেন্সিল দিয়ে দাগ দেয়া আর না দেয়া সেম কথা, মানে কিচ্ছু বোঝা যায় না। স্যার ডিজাইন প্যাড তো স্যার খুঁজছি স্যার, পাইনি স্যার। খুঁজলে স্যার পাবে, যে পাইনি স্যার। কেউ যদি না পারে সে কি সাবমিট করতে পারবে, মানে ওয়েবসাইটে নীলক্ষেতে গেলে পাবা। স্যার আমরা তো ঢাকা নাই স্যার। ঢাকা না থাকলে একটা কাজ করো তোমরা, জি স্যার। কিভাবে কি করা যায়, তোমাদের জন্য ডিজাইন প্যাড হইলে সুবিধা হইতো কি, পেন্সিলে করি আমি বলি ডিজাইন প্যাড হইলে সুবিধা হইতো কি, স্কেলটা সোজা হইছে নাকি বাঁকা হইছে চিন্তা করতে হইতো না, গ্রিড কাটা থাকতো। A4 পেপারে হইলে তোমাদের স্কেল সোজা করতে প্রচুর টাইম যাবে, নিজেকেই চিন্তা করতে হবে এটা নিয়ে। এখন তোমরা যদি ডিজাইন প্যাডে না পারো তাহলে A4 পেজে দিবা, তবে পেন্সিল দিয়ে লিখবা, পেন্সিলটা খুবই যাতে ভালো হয়। আচ্ছা স্যার। এবং আমি এটাও বলতেছি রিপ্রেজেন্টেশন উপরেও কিন্তু কিছু মার্ক থাকে, অতএব লাইন যদি বাঁকা হয় সেখানেও কিন্তু কিছু মার্ক যাইতে পারে। তো সেজন্যই যারা A4 পেপারে আঁকবা তারা একটু কেয়ারফুলি সবকিছু লিখে জমা দিবে, লাইন সোজা করো, লাইন যাতে বাঁকা না হয় এইসব জিনিস খেয়াল রাখবা, সোজা কথা। স্যার ফুল রিপোর্ট পেন্সিল দিয়ে না? ফুল রিপোর্ট বুঝিনি। মানে ফুল স্যার লেখা ছবি সব পেন্সিল দিয়ে? সব সব নাকি স্যার লেখা কলম দিয়ে লিখে? সব পেন্সিল, সব পেন্সিল, সব পেন্সিল। আচ্ছা ল্যাব রিপোর্ট অলওয়েজ সেই, বিশেষ করে ডিজাইন গুলো কলম ধরতেও পারবো না তুমি খালি টপ পেজে বা ইন্ডিভিজুয়াল টপ পেজ যেটা ততদূর পর্যন্ত কলম বা ইন্ডেক্স পর্যন্ত কলম যাইতে পারে, এর চেয়ে কোনো জায়গায় আর কলম যাবে না। অলওয়েজ পেন্সিলেই যাতে মুছে ঠিক করতে পারো কোনো জায়গায় প্রবলেম হলে, কারণ দেখবা তোমরা ডিজাইন করতে গিয়ে যে জায়গায় ভুল হবে সেই জায়গা থেকে আবার করতে হবে, কলম দিয়ে করলে সেটা তো মুছে করতে পারবো না, বুঝো নাই? জি স্যার। এবং পেন্সিল ভালো পেন্সিল ইউজ করবা এবং রাবারও ভালো পেন্সিল, ভালো রাবার ইউজ করবা। তোমরা অনেক সময় রাবার দিয়ে মুছতে গিয়ে দেখা যায় ডিজাইন প্যাডেই বা কাগজেই ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, অথবা মানে নর্মাল পেপার যে ধরনের একদম ফ্রেশ হোয়াইট থাকে এই ধরনের হোয়াইট থাকে না অনেক ক্ষেত্রে, অতএব রাবারটাও ভালো মতো ইউজ করবা আর কি, বা ভালো রাবার কিনে রাখার ট্রাই করবা আগে থেকে। বলো আরেকটা কিও কিছু বলতেছিল। স্যার ফ্রন্ট পেজটা স্যার কম্পিউটারে এডিট করে দিলে হবে না স্যার, নাকি হাতে লিখতে হবে? ফ্রন্ট পেজটা স্যার, ফ্রন্ট পেজ স্যার আমি বুঝি নাই এখন, একটা আবার বলবা? ফ্রন্ট পেজ স্যার, যে ল্যাপটপের প্রথমে যে পেজটা থাকবে ওটা পুরোপুরি কম্পিউটারে করে প্রিন্ট করে দিলে হবে না? ফ্রন্ট পেজটা হবে, ওটা আবার হাতে লিখতে হবে? ফ্রন্ট পেজটা হবে, ফ্রন্ট পেজটা কম্পিউটারে করে দিতে পারো। এবং ল্যাব ম্যানুয়ালের মনে হয় লাস্টে একটা ফরম্যাট দেয়া আছে, আছে কিনা দেখছো? ওই ফরম্যাটটা স্যার দেখিনি স্যার। ওটা যদি ওখানেও না থাকে অন্য ল্যাব রিপোর্টে দেখো, মানে তোমাদের ওয়েবসাইটে তো সবগুলো ল্যাব ম্যানুয়ালেই আছে, সবগুলো ল্যাব ম্যানুয়াল একটু ওপেন করে দেখো, সেটা 4142 তেও পেয়ে যেতে পারো, মানে ফরম্যাটটা একটা ফরম্যাট, জেনারেল একটা ফরম্যাট মেইনটেইন করলেই হবে।
ওকে গেল। তাহলে ফার্স্টে থাকবে ল্যাব রিপোর্টে কভার পেজ, 2 নম্বরে থাকবে ইন্ডেক্স, 3 নম্বরে থাকবে ইন্ডিভিজুয়াল টপ পেজ, আর 4 নম্বরে শুরু হবে ল্যাব রিপোর্টটা। বুঝতে পারছো? কভার পেজের ইন্ডেক্সের তো এখন কোনো কাজ নাই। কি বলো কাজ নেই? ইন্ডেক্সেই তো তোমাদের কোন জায়গায় ভুল হবে, কোন জায়গা থেকে রিপিট দেওয়া হবে, এগুলো লিখতে হবে। তাহলে আমরা কোন জায়গায় রিকমেন্ড করব? তাহলে স্যার ইন্ডেক্সের ছবি সহ দিব। কভার পেজ, ইন্ডেক্স, ইন্ডিভিজুয়াল টপ পেজ, এই তিনটাই প্রথমে থাকবে। তারপরে এবং আমি বলতেছি কি, এই তিনটাই কিন্তু প্রতিবারেই থাকবে। মানে স্ল্যাব চললে, যেমন এখনো স্ল্যাব চলতেছে, প্রথম দিনে স্ল্যাবের অর্ধেক হইলো, এখনো স্ল্যাব চলতেছে, তখন আবার ইন্ডিভিজুয়াল টপ পেজটা আর দেওয়ার দরকার নেই। মানে এই তিনটা আর দেওয়ার দরকার নেই। তখন যখন এটা বিমে যাবে তখন আবার এই তিনটা দিয়ে শুরু করবে, কারণ বিমের রিকমেন্ডেশন আমাদের নতুন করে লিখতে হবে। মানে একটা ফাইলে থাকবে আর কি, নতুন করে এগুলো তো ফোল্ডার আলাদা আলাদা ভাবে হবে, স্ল্যাবেরটা এক ফোল্ডার, বিমেরটা অন্য ফোল্ডার। দেখা যায় যাতে আমাদের এটা করতে না হয়, এই পুরানো ইন্ডেক্সে গিয়ে আবার লিখতে না হয়। মানে ইন্ডেক্স আপডেট হইতে থাকবে আর কি। স্যার স্ল্যাবেরটা এক ইন্ডেক্স আর এই পরবর্তীতে বিমেট আমরা আরেক ইন্ডেক্স হবে। না না, সেম ইন্ডেক্স, তোমরা সেম ইন্ডেক্সেই লিখবে আর কি, একটার পরে একটা লিখতে থাকবে, বাট ছবিটা আবার তুলে দিবে সেটা ওই বলতেছে। আচ্ছা আচ্ছা, ইন্ডেক্সটা হাতে লিখতে হবে স্যার? ইন্ডেক্স জেনারেলি টাইপ করা থাকবে, টেবিল আকারে থাকবে, টেবিলে নিজে আস্তে আস্তে আপডেট করতে থাকবে আর কি, যখন যে ল্যাব রিপোর্ট দিচ্ছ। আচ্ছা স্যার। সেটা তো তোমরা জানোই, তোমরা তো এগুলো জমা দিয়ে আসছো। জি স্যার। আমাকে কোশ্চেন আচ্ছা, করতেছো ইন্ডেক্স কেন? কখন আমরা এইভাবে স্যার জমা দেই নাই স্যার। মানে এটা কি তোমরা দেরি করতেছো কেন? এসএম ল্যাবেই তো দিছো, কনক্রিট ল্যাবেই তো দিছো। না মানে অনলাইনে কখনো ইন্ডেক্স ভাবে জমা দেয়নি। অনলাইনে দাও নাই, সেটাই তো বলতেছি। অনলাইনে প্রতিবারটা যেভাবে লিখার সেভাবে লিখে ছবি তুলে দিয়ে দিবে। মানে সোজা কথা, যেভাবে ল্যাব রিপোর্ট দিতা ঠিক একই ধরনের, খালি এখানে হচ্ছে প্রিভিয়াস ল্যাব রিপোর্টটা আবার নতুন করে দিতে হচ্ছে না। আগে কথা কি, প্রিভিয়াসটা নিচে রেখে নতুনটা উপরে রেখে জমা দিয়ে দিতা ফাইলের মধ্যে। জি স্যার, বুঝতে পারছি। এখন খালি প্রিভিয়াসটা দিতে হচ্ছে না। একইভাবে উপরে কভার পেজ থাকবে, ইন্ডেক্স থাকবে, ইন্ডিভিজুয়াল টপ পেজ থাকবে, তারপর ল্যাব রিপোর্ট থাকবে। এই আচ্ছা গেল।